ঘটনাটি ঘটেছিল এখন থেকে প্রায় ৩৫ বছর আগে। তখন এই আব্দুল হান্নান ভাই বালক বয়সের। আব্দুল হান্নান ভাইয়ের বাবা একজন কবিরাজ ছিলেন, কুমিল্লা জেলার নাম করা একজন কবিরাজ ওই সময়ের প্রেক্ষাপটে। আর ওনার নাম ছিল আব্দুল হামিদ আলী মিয়াজি। এই আব্দুল হামিদ আলী চাচা কবিরাজি করার সুবাদে তার অনুগত বেশ কিছু জিনের সাথে এমনিতেই সখ্যতা হয়ে যায়। এই আব্দুল হামিদ আলী চাচার কবিরাজের পাশাপাশি, মানে কবিরাজি উনি যেটা করতেন, কবিরাজ হিসেবে কাজকর্মের পাশাপাশি উনি মাছ ধরার একটা ভালোই মোটামুটি নেশা তার ভিতরে ছিল, নেশাটা পেয়েই বসেছিল বলতে হবে। আব্দুল হামিদ আলী মিয়াজি চাচার বড় ভাই আর উনি এই দুজনে রাতে মাছ ধরতে গেলে একই সঙ্গে মাছ ধরতে যেতেন মাঝে মধ্যে। আর তাদের যত ভাই বোনেরা ছিল সবার সাথে খুব ভালো রকমের সুসম্পর্ক ছিল, বিশেষ করে ভাইদের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক ছিল। এই আব্দুল হান্নান ভাইয়ের বাড়ির বর্ণনাটা আমরা একটু দেই। তখনকার সময় আব্দুল হান্নান ভাইরা বেশ ধন সম্পত্তির মালিক ছিলেন, মোটামুটি মধ্যবিত্ত পরিবার বলা চলে আর কি বর্তমান প্রেক্ষাপটে। তো ওই সময়ের প্রেক্ষাপটে মোটামুটি ভালোই ধন সম্পত্তির মালিক ওনারা ছিলেন। তো তাদের বাড়িটা ছিল টিন শেডের, আর টিন শেড হলেও ঘরের চতুর্দিকে পাটখড়ি বেড়া ছিল। তাদের বাড়ির মাঝখানে বড় একটি তাল গাছ অবস্থান করছিল, আর বাড়ির পেছনে একটা বাগান ছিল, এই বাগানে আবার দুইটা তাল গাছ ছিল। তাদের বাড়ির ডান পাশে ছিল ছন দিয়ে তৈরি একটি গোয়াল ঘর, সেখানে গরু ছাগল এগুলো রাখা হতো। গোলা ভরা ধান ছিল, যেটা একটা গেরস্থ পরিবারে আমরা আবহমান কাল থেকেই শুনে আসি যেটা থাকে আর কি, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, এরকমটাই ছিল আর কি তাদের এটা। তো এরকম কিন্তু আমরা পূর্বে শুনতাম, এখনো রয়েছে। তবে আগে সেই জৌলুসটা, যে গ্রামীণ আবহ, সেটা অনেকটা হারিয়ে যেতে বসেছে। এখন নিত্য নতুন অনেক ধরনের জিনিস চলে এসেছে। ধান এখন আর ওইভাবে মানুষ সংগ্রহ করে না, সংগ্রহ করার সাথে সাথে সেটা চাতালে পাঠিয়ে দেওয়া হয়। আগে তো এরকম ছিল না, আগে সেদ্ধ করতে হতো চাল। তো এখন অনেক কিছু তো পরিবর্তন হয়েছে। তো যাই হোক, তাদের ফসলের জমি ছিল বেশ অনেকটাই, কিছু কিছু জমিতে আবার বন জঙ্গল সৃষ্টি হয়ে বাগান তৈরি হয়েছে। এই বাগানে আবার বেশ অনেকগুলো গাছই ছিল। এই আব্দুল হান্নান ভাইদের বাড়ি থেকে বের হয়ে দক্ষিণ পাশে নিজেদের একটি ছোট খাল অবস্থান করছে। খালের পাশে ছিল বড় একটা বিল। এই খালি মূলত আব্দুল হান্নান ভাইয়ের বাবা আব্দুল হামিদ আলী মিয়াজি এবং তার বড় ভাই মাছ ধরতে যেতেন। পূর্ব পাশে ছিল আবার তাদের 5 বিঘা ধানের জমি। তো ধানের এই ফসলি জমিতে ওনারা চাষবাস করতেন। এই আব্দুল হান্নান ভাইয়ের বাবা এমন একজন কবিরাজ ছিলেন, তিনি নিজে থেকে বান মেরে নাকি মানুষ মেরে ফেলতে পারতেন। একটা সময় হান্নান ভাইয়ের আপন এক ফুপাকে বাধ্য হয়েই উনি বান মেরে হত্যা করেছিলেন এই আব্দুল হান্নান ভাইয়ের বাবা মিয়াজি সাহেব। তখন 1979 সাল হবে আনুমানিক। তখন আব্দুল হামিদ আলী মিয়াজি চাচা মাদ্রাসাতে পড়াশোনা করতেন কুমিল্লা জেলার কোনো একটা জায়গায়। মূলত এই মাদ্রাসাতে লেখাপড়া চলাকালীন কবিরাজি বই পড়ে কবিরাজি বিদ্যা অর্জন করেছিলেন এই মিয়াজি চাচা। তখন আব্দুল হামিদ আলী মিয়াজি চাচা বিয়ে শাদী করেন নাই। উনি তখন বেশ ধার্মিক এবং প্র্যাকটিসিং মুসলিম ছিলেন। প্রতিদিন তাহাজ্জুদের সালাতও ওনার মিস যেত না। এমনকি যদি খাওয়ার সময় ভাত পড়ে যেত, সেই ভাত উনি ধুয়ে খেতেন, খাবার অপচয় করতেন না। এমন একজন ব্যক্তি ছিলেন উনি ওই সময়। তখনকার সময় এই আব্দুল হান্নান ভাইয়ের একমাত্র ফুপুর বিয়ে হয়েছিল তাদের গ্রাম থেকে 2 গ্রাম পরে এক ব্যক্তির সাথে। আব্দুল হান্নান ভাইয়ের ফুপুর যেখানে বিয়ে হয়েছিল তারা ছিলেন অনেক ধন সম্পদের মালিক। আব্দুল হান্নান ভাইয়ের ফুপা ছিল বেশ বদ মেজাজি একজন ব্যক্তি। অর্থ সম্পদ বেশি থাকলে মানুষের মধ্যে একটা অহংকার বোধ কিন্তু অনেকের মধ্যেই চলে আসে, সবার না, অনেকের মধ্যে চলে আসে আর কি। তো ওনার মধ্যে এমনটাই ছিল। একদিন হান্নান ভাইয়ের ফুপা আলু ক্ষেত থেকে কাজ করে এসে হান্নান ভাইয়ের ফুপুকে বলে, আমার অনেক ক্ষুধা লেগেছে, এখনই দ্রুত গরম গরম ভাত রেঁধে খাবার দে আমাকে তাড়াতাড়ি, আমি গোসল করে আসছি। এই বলে উনি গোসলে চলে গিয়েছেন। গ্রামের মহিলারা তো সবসময় কাজের উপরেই থাকেন, রান্না করতে একটু দেরি হতেই পারে, যেহেতু বিভিন্ন ধরনের কাজ থাকে একটা গেরস্থ বাড়িতে। আব্দুল হান্নান ভাইয়ের ফুপা এসে দেখে গরম গরম ভাত রান্না হয়েছে,
আর ভাত থেকে ভাপ উঠছে, একটা ধোঁয়া উঠছে। আবার হান্নান ভাইয়ের ফুপুর একটি চুল উনি ভাতের মধ্যে পেয়েছেন। এটা দেখা মাত্রই পাশে ছিল একটি ধারালো বটি, এই বটি দিয়ে সাথে সাথে একটা কোপ দিয়ে আব্দুল হান্নান ভাইয়ের ফুপুর শরীর থেকে মাথা আলাদা করে ফেলেন। শুধু ভাতের মধ্যে একটা চুল পেয়েছে, এই জন্য বটি দিয়ে এক কোপে মাথা আলাদা করে ফেলল। এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? ফুপুর নিথর দেহ একদিকে পড়ে আছে, অন্যদিকে মাথাটা পড়ে আছে, গলগল করে রক্ত পড়ছে। হান্নান ভাইয়ের ফুপুর দেহটা গলা কাটা মুরগির মতো ছটফট করছে, দাপাদাপি করছে। এটা কি কেউ সহ্য করতে পারতো? এটা যদি কেউ দেখে, কি তার অপরাধ? ভাতের মধ্যে চুল পাওয়া গেছে, এটাই তার অপরাধ? এলাকায় ছড়িয়ে যায় যে আব্দুল হামিদ আলী মিয়াজির বোনকে তার দুলাভাই হত্যা করেছে সামান্য কারণে। তখন হান্নান ভাইয়ের দাদা দাদি খবরটা তখনও পান নাই। এক পর্যায়ে হান্নান ভাইয়ের বাবার মাদ্রাসায় এই খবরটি ওই গ্রামেরই একজন লোকের মাধ্যমে পৌঁছায়। তখন আব্দুল হামিদ আলী মিয়াজি রেগে বলেছিল, একটি কথাই, আমি লাশ দেখতে যাব আমার বোনের, ঠিক আছে, তবে একটা না, ওই বাড়িতে 2টা লাশ আমি দেখতে যাব। এতটা রেগে ছিলেন উনি, রেগে ক্ষিপ্ত হয়ে এটাই বলেছিলেন যে খুনের বদলে খুন। ও যেটা করছে এইটা কোনো ধরনের ভুল কাজ না, ওর অহংকার, ওর ক্রোধ এই কাজটি করিয়েছে, এটাই ওর শেষ। তখন গ্রামের লোক বলেছিল, তুই তো হুজুর, তুই কেমনি কি করবি, তারা তো অনেক বড় লোক, প্রভাবশালী। তখন আব্দুল হামিদ আলী মিয়াজি বলেছিলেন, সেটা সময় হলে সবাই দেখতে ও বুঝতে পারবে। আব্দুল হান্নান ভাইয়ের বাবা তখন এই মৃত্যুর খবর শোনা মাত্র সাথে সাথে 1 কিলো দূরত্ব হবে এমন একটা দূরত্বে বাজার ছিল, সেখানে চলে যায়। বাজারে গিয়ে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসেন। তার ভিতর ছিল মোমবাতি, একটি সুতা, একটা সুপারি, একটি পান ও নতুন গামছা। এগুলো নিয়ে আসেন মাদ্রাসায়। এই মুহূর্তে আবার হান্নান ভাইয়ের বাড়িতে দাদা দাদি খবর পেয়ে গিয়েছেন তার মেয়ের স্বামী নির্মমভাবে বটি দিয়ে হত্যা করেছে। এটা শুনে ওনাদের মানসিক অবস্থা কেমন হতে পারে প্রিয় লিসেনার্স, আপনারা একবার বুঝুন। বাড়ির পাশে থাকা সেই বিলে আব্দুল হান্নান ভাইয়ের বাবা প্রথমে কিছু রিচুয়াল করেন, পরে বিলের মাঝখানে ওই জিনিসগুলো নিয়ে গভীর পানির মাঝখানে সাঁতার কেটে যান। তারপর এক ডুব দেন, পান, সুপারি, তারপরে অন্যান্য যে জিনিসগুলো ছিল সেগুলো, যে সমস্ত তদবির আছে সেগুলো করে সুতার সাথে বেঁধে বিলের মাঝখানে একটা ডুব দিয়েছেন আর কি। কিছু সময় পর বিলের পানির উপর উনি ভেসে ওঠেন, তার কাজ শেষ। তার 2 মিনিট পরে পানির উপরে তার কবিরাজি করা রিচুয়াল, অর্থাৎ রিচুয়াল করা সুপারি এবং পান পাতাও ভেসে ওঠে। উনি তো ভেসে উঠেছেন, এরপরে 2 মিনিট পরে ওটাও ভেসে উঠেছে। মূলত এইভাবে করে আব্দুল হান্নান ভাইয়ের বাবা তার ফুপাকে পানির ভেতর থাকা কোনো জিনের মাধ্যমে বান মেরেছিলেন। কিভাবে পানির নিচে রিচুয়াল করে বান মেরেছিলেন তা জানা যায় নাই। তারপর বান মারার কিছু সময় পর আব্দুল হান্নান ভাইয়ের বাবার মাদ্রাসায় খবর আসে যে তার ফুপার নাক দিয়ে, মুখ দিয়ে, গলা দিয়ে রক্ত উঠে সেও মারা গেছে। তখন আব্দুল হান্নান ভাইয়ের বাবা ফুপাদের বাড়িতে গিয়েছিলেন। ফুপাদের বাড়িতে তো গিয়ে তার বোনকে এবং বোনের স্বামীকে একই কবরস্থানে পাশাপাশি কবর ও দাফন করে উনি এসেছিলেন। মূলত তখন থেকেই গ্রামে ছড়িয়ে যায় যে আব্দুল হান্নান ভাইয়ের বাবা আব্দুল হামিদ আলী মিয়াজি একজন কবিরাজি বিদ্যায় সিদ্ধহস্ত মানুষ। কিন্তু কোনো প্রমাণ ছাড়া মিয়াজি চাচাকে তো আর শাস্তি দিতে পারবে না আইন। এদিকে যে হত্যা করেছে তার বোনকে, তার শাস্তিও উনি নিশ্চিত করেছেন ওই দিনই, ওই সময়ে। যার কারণে হত্যাকারী সেও নিহত, আর হত্যাকারী যাকে হত্যা করেছে তারও তো আর বিচারের দরকার নাই। কাকে বিচার করবে? তাকে তো, যে হত্যা করে তাকে তো মেরেই ফেলেছে। এই জন্য এই বিষয়টা নিয়ে ওনারা আর থানা পুলিশ ওইভাবে করার চেষ্টা করেন নাই। যাই হোক, তারপর থেকে আব্দুল হান্নান ভাইয়ের বাবা আর কখনো কারো ক্ষতি করেননি, শুধু উপকারই করে গেছেন।
মূলত কেসাস করেছিলেন উনি, আর কেসাসের মাধ্যম হিসাবে উনি এই ভয়ঙ্কর বানটি মেরেছিলেন। এই ঘটনাটি আব্দুল হান্নান ভাই তার দাদা দাদির কাছ থেকে পরে জানতে পেরেছিলেন। এখন যাব আমরা অন্য ঘটনায়। আব্দুল হান্নান ভাইয়ের বাড়িতে কেউ কখনো নাকি খারাপ মতলব নিয়ে সহজে প্রবেশ করতে পারত না। তাদের বাড়ির চারপাশে হান্নান ভাইয়ের বাবার অনুগত একটি জিন পাহারা দিত। একদিন ঘটে একটি ঘটনা, 1990 সাল আনুমানিক। তখন আব্দুল হান্নান ভাইদের বাড়িতে একটি চোর আসে চুরি করতে। সে মূলত গরু চুরি করবে। তো গরু চুরি করতে এসে চোরটি যেই গোয়ালঘরের ভিতরে ঢুকেছে, সাথে সাথে গোয়ালঘরের দরজাটি আটকে যায়, আর গোয়ালঘর থেকে সে বের হতে পারছে না। গোয়ালঘরের চারপাশে কালো অন্ধকারে নাকি ছেয়ে যায়, ঘুট ঘুটে অন্ধকার, চাঁদের আলো দেখা যাচ্ছে না। রাতের বেলা আসে তো চোরটি পরক্ষণে দেখতে পায় শুধু চারদিকে একটি লম্বা বিশাল দেহী কোনো একটা কিছু ঘুর ঘুর করছে। সেটার দুটো লাল বড় বড় চোখ রয়েছে, চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। মনে হচ্ছে এই অভাবটি গোয়াল ঘরের চতুর্দিকে এমন ভাবে ঘুরছে, সে অপেক্ষা করছে কখন এই চোরটা বের হবে, আর সাথে সাথে এটাকে ধরে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। গোয়াল ঘরের চারদিকে ওই অভাবটা ঘুরছে, আর হালকা করে হাসে, হাসির শব্দটাও বুঝতে পারছে ওই চোর। এরপর হঠাৎ করেই অদৃশ্যভাবে কোথা থেকে যেন একটা প্রচন্ড জোরে চর এসে লাগে ওই চোরের মুখে। এই চর খাওয়ার সাথে সাথে চোরটা গোয়ালঘরের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালবেলা গরু বের করতে গিয়ে এই আব্দুল হান্নান ভাইয়ের মা দেখেন একটি চোর গোয়ালঘরের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সাথে সাথে বাড়ির সবাইকে ডাক দিয়ে চোরটিকে ধরে চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে উত্তম মধ্যম পিটানি দিয়ে তারপর ছেড়ে দেয়। পিটানি খাওয়ার পরে সে খুলে বলে যে আসলে সে কিভাবে ওইখানে অজ্ঞান হয়ে পড়েছিল, মানে পুরো ঘটনাটা খুলে বলে। আব্দুল হান্নান ভাইয়ের বাবা বিয়ে করেছেন ইতোমধ্যেই। আব্দুল হান্নান ভাইয়ের বয়স সেই সময় 9 কি 10 বছর, মানে বিয়ের পরে এরকম একটা সময় আর কি ঘটনাটি ঘটে। পরে চোরটিকে যখন ছেড়ে দেয়া হয়, চোরটি মাপটাপ চায় যার কখনো সে আসবে না, আর সে তো সব ঘটনা খুলেই বলল। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো অনেকের মুখে মুখে ছড়িয়ে পড়ে ওই সময়ের প্রেক্ষাপটে আর কি। চোরটা আর কখনো চুরি করবে না এমনও প্রতিশ্রুতি দিয়ে ওখান থেকে বের হয়ে যায় আর কি। তো যাই হোক, আসলে ব্যাপারটা হয়েছে কি, ওই চোরটা নাকি অনেক দূর থেকে চুরি করতে এসেছিল। সে আসলে এই আব্দুল হান্নান ভাইদের বাড়ির পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আগে থেকে অবগত ছিল না, আর এই ঢুকেই পড়ে গেছে এক বিপদে। কোন জিনকে দিয়ে আসলে এরকম পাহারা দেয়া, এটা কিন্তু খুব একটা সহজ কাজ না। একদিন বিকেলবেলা আব্দুল হান্নান ভাইয়ের বাবা তাদের পরিবারের সবাইকে এসে বলে যে আব্দুল হামিদ আলী মিয়াজি, অর্থাৎ এই যে আব্দুল হান্নান ভাইয়ের বাবা, উনি বলেন যে আজ রাতে যদি কোনো শব্দ হয়, কেউ কিন্তু দেখতে যাবে না শব্দটা কে করলো, কেন করলো, কোথা থেকে আসলো। শব্দ যদি নাও হয়, তারপরেও কেউ ঘর থেকে বাইরে বের হবে না। আজকে রাতে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করব। তো মিয়াজি সাহেবের হাতে থাকা একটি কাককে দেখায়, তার হাতে একটা কাক ছিল, বলে যে আমি একে দিয়ে কাজ করাবো এর শাস্তি হিসাবে। তখন সবাই বুঝতে পারে এই কাকটি কোনো স্বাভাবিক কাক না, এটা নিশ্চয়ই কোনো দুষ্টু জিন হবে। কারণ কাকটি ছিল অস্বাভাবিক রকমের, একটু বড়, চোখটা লাল টকটকে, আর সাধারণ কোনো কাকের মতো তাকে দেখতে বলে মনে হচ্ছিল না। তবে এটা কাক ছিল, এতটুকু নিশ্চিত। ওই সময় কিন্তু এই আব্দুল হান্নান ভাই বালক বয়সে পা দিয়েছেন। তো হান্নান ভাই ছোটবেলা থেকে অনেক সাহসী ছিলেন। একটু বলে রাখা ভালো, তখন ছিল ধান কাটার মৌসুম। মাঠে তখন সব ধান পেকে গেছে, এই পাকা ধান কাটা তো লাগবেই। তো ওনাদের ঘর থেকে বেরোতে তো বারণ ছিল, হান্নান ভাইয়ের বাবা নিষেধ করেছিলেন। তখন আব্দুল হান্নান ভাই তো বালক বয়সের, উনি ছিলেন চঞ্চল, আর তার বাবা যে কবিরাজি বিদ্যায় পারদর্শী, কবিরাজি কাজগুলো করবেন, তাতে তো উনি অনেক আগে থেকে অবগত। আর এই সমস্ত কাজ অনেক কিছু মেনে চলতে হয়, এটাও সত্য। কিন্তু ওই দিন আব্দুল হান্নান ভাইয়ের মনে প্রচুর এক কৌতূহল সৃষ্টি হয়।
যে আজ রাতে যত কষ্টই হোক উনি ঘরের ভেতর থেকে হলেও দেখবেন যে এই কাকটিকে দিয়ে আসলে কি করানো হয়। উনি বুঝতে পেরেছিলেন যে এই কাকটিকে দিয়ে, এটাকে উত্তম মধ্যম পিটানি দিয়ে হয়তোবা এই ধান কাটানোর কাজ, এমনকি ধান নিয়ে এসে সেটা মাড়াই করার কাজটিও করানো হবে। কারণ এটা অতীব দুষ্টু একটা জিন ছিল, না হইলে এটাকে তো এইভাবে ধরে এনে জোর করিয়ে কাজ করানোর কথা না। এটা উনি দেখবেন চিন্তা করেছেন। এইভাবে ভাবতে ভাবতে রাত এসে পরে এক পর্যায়ে আব্দুল হান্নান ভাইয়ের চোখে ঘুমও চলে আসে অজানা কোনো এক কারণে। সেদিন গভীর রাত্রে আবার আব্দুল হান্নান ভাইয়ের ঘুমও ভেঙে যায়। তাদের নিজেদের উঠোনে ধানের বড় বোঝা পড়ার শব্দে ধপাস ধপাস করে শব্দ হয়েছে উঠোনে, এরকম শব্দে ঘুম ভেঙে যায়। বিশেষ করে এরকম ধানের যে বোঝাগুলো, এগুলো কিন্তু মাটির উপর পড়লে এক ধরনের শব্দ হয়, ওইরকম শব্দ আর কি। আর রাতের বেলা আওয়াজটা তো একটু বেশি শোনা যাবে, এটাই স্বাভাবিক। তখনই হান্নান ভাই বিছানা থেকে লাফ দিয়ে উঠেছেন। বাড়ির সবাই কিন্তু তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সেদিন ছিল আসলে চাঁদনি রাত, একদম পূর্ণিমা বা এরকম কিছু, এটা আসলে ওইভাবে বলা মুশকিল, তবে চাঁদনি রাত ছিল আর কি। উনি পাটখড়ির বেড়া কিছুটা সরিয়ে দেখার চেষ্টা করছেন যে বাইরে আসলে কি দেখা যায়। উনি তাকিয়েই দেখেন ভয়ঙ্কর জিনিস। উনি দেখতে পান যে বিশাল বড় দেহি একটা অবয়ব, তার শরীরে মনে হচ্ছে বড় বড় মোটা মোটা লোম, একদম কালো কুচকুচে একটা অবয়ব। চোখ দুটো দূর থেকে আসলে বোঝা যাচ্ছে না, তবে অনুভব করতে করা যায় আর কি, যে অবয়বের মাথার নিচে লাল লাল দুটো ছোট জায়গা রয়েছে যেখান থেকে আলোক রশ্মি বের হচ্ছে, মনে হচ্ছে এই দুটোই চোখ। বিশাল বড় বড় ধানের বোঝা নিয়ে এসে উঠোনের উপর ফেলছে। 20-30 জনের বোঝা ওই অবয়বটা একাই নিয়ে এসে ফেলছে। আর আব্দুল হামিদ আলী মিয়াজি সাহেব পাশের ঘরের ভিতর শুয়ে আছেন। তখন হান্নান ভাইয়ের বাবা কিন্তু শুয়ে থাকলেও জেগে রয়েছেন, বুঝতে পারছেন যে অবয়বটা কাজ করছে। আর ওই অবয়বকে ঘরের ভেতর থেকে উদ্দেশ্য করে মিয়াজি সাহেব বলছেন তখন, দেখ কেমন লাগে, দ্রুত কাজ কর, আমি কিছুক্ষণ পরে তাহাজ্জুদের নামাজ পড়তে বসবো। তাহাজ্জুদের নামাজ পড়া শেষ করে ফজরের নামাজ শেষ হবে যখন, এর মধ্যে এই অবয়বটা সব কাজই মোটামুটি শেষ করে ফেলে আর কি। তাকে বলা হয়েছিল যে ফজরের নামাজ শেষ হওয়ার আগেই সব কাজ যেন সে শেষ করে, আর শেষ করে যেন আবার এই মিয়াজি সাহেবকে ডাক দেয়। এরকম আরো অনেক কাজ আছে, এইটাও নাকি ওই অবয়বটাকে করতে হবে, এরকমটা বলা হয়েছিল আর কি। আর উনি এটাও বলেছিলেন যে আমাদের পরিবারের ক্ষতি করার মতলব করছিলি না, তোর এত বড় সাহস, এটা তো শাস্তি। সারা জীবন তুই আমাদের পরিবারের গোলামি করবি, আমি আমার পরে যারা আসবে, আমার নাতিপুতিরা আসবে, তাদের প্রত্যেকেরই গোলামি করবি, তোর কোনো ক্ষমা নাই। তো এই ধরনের কথা কিন্তু মিয়াজি সাহেব বলছিলেন। হান্নান ভাই কিন্তু ঘরের ভেতর থেকে উনি সেটাও শুনতে পাচ্ছিলেন। আর ওই অবয়বটা কি খুব চিকন সুরে, নাকি নাকি করুণ সুরে, কেউ কান্নাকাটি করলে কথা বলে যেরকম শোনা যায়, ওইভাবে অনুতপ্ত হয়ে কাঁদো কাঁদো ভাবে বলছে কিছু একটা কথা, আমারে ক্ষমা করে দেখে দেন, আমার অন্যায় হয়েছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দেন, আমি আগে জানলে কখনোই আপনার বাড়ির ধারের কাছেও আসতাম না, আল্লাহ তাআলা ক্ষমাশীলকে পছন্দ করেন, আপনি তো জানেন। তার কথা শুনে বোঝা যাচ্ছে এই অবয়বটা খুবই চতুর প্রকৃতির। এখন আল্লাহ তাআলার ক্ষমাশীলতার উদাহরণ টানছে সে। এদিকে মিয়াজি সাহেব তো জানেন যে এদের মতলবটা কি, কোনোভাবেই তো মিয়াজি সাহেবের মন গলাতে পারছে না ওই অবয়বটা। আর মিয়াজি সাহেবও যে প্রচন্ড পরিমাণে ওই অবয়বটার প্রতি ক্ষিপ্ত, এটাও বোঝা যাচ্ছিল। নিশ্চয়ই সাধারণ কোনো অপরাধের কারণে, শুধু বাড়িতে সে এসে ক্ষতি করবে এটা না, আরো অন্য কারণও থাকতে পারে, তা নাহলে তো এত ক্ষিপ্ত হওয়ার কথা না। তো এরকম কথা শোনার পর আব্দুল হান্নান ভাই প্রথম দিকে ভয় পেলেও পরবর্তীতে ও অবয়বের কাকুতি মিনতি দেখে সাহস বেড়ে যায় তার। মনে মনে ভাবতে থাকে, এভাবে একটি জিন অনুনয় বিনয় করছে, আসলে ঘটনাটা কি। এইভাবে আব্দুল হান্নান ভাই ভাবছেন আর ওই অবয়বের কাজ করা দেখছেন ঘরের ভিতর থেকে ফাঁকা দিয়ে। একটা পর্যায়ে আব্দুল হান্নান ভাই দেখতে পান যে আস্তে আস্তে ওনাদের উঠান ভর্তি, ওনাদের পাঁচ
বিঘা, এই 5 বিঘা ফসলের সব ধান কেটে এনে জমা করেছে ওই অবয়বটা। রাত তখন বাজবে আনুমানিক 2টার মতো আর কি। এদিকে হান্নান ভাইয়ের বাবা এশার নামাজ আদায় করে ওই জিনটাকে কাজের জন্য ছেড়ে দিয়েছিল। তারপর তো সে কাজ করেছে। এখন আবার বলতেছে যে ওই অবয়বটা বলতেছে আর কি, হুজুর এখন আমাকে ছেড়ে দেন, সব ধান কেটে আমি নিজে আনছি। আর একটা বিষয় জানিয়ে রাখি, ওই অবয়বটি আসলে কি দিয়ে কিভাবে ধান কেটেছিল এটা কিন্তু বোঝা যায়নি, সে তার মতো করে কেটে এনেছে আর কি। ওদিকে হান্নান ভাইয়ের বাবা আবারও বলছেন, সমস্ত ধানগুলো এখন একা একা মারাই করবি আর ঝাড়বি, তারপর আমাদের গোলা ভরে রাখবি, আর তাহাজ্জুদের নামাজ শেষ করে ফজরের নামাজ পড়ে যেন আমি দেখি সব কাজ হইছে। আর ফজরের নামাজ পড়ার পর তুই আমার সাথে দেখা করবি। যা এখন কাজ কর, কথা বলে সময় নষ্ট করিস না, কথা বলে কোনো লাভ হবে না। অভাবটা বুঝতে পারে কথা বলে কোনো লাভ হবে না, বাধ্য লোকের মতো সব ধান একাই একটি গাছের গুড়ির উপরে পিটাতে থাকে এবং ঝাড়তে থাকে। আর এদিকে ওদিকে তাকাচ্ছে, মনে মনে সুযোগ খুঁজছে যে কখন আব্দুল হান্নান ভাইয়ের বাবার একটা ক্ষতি করা যায়। কিন্তু তার শত চেষ্টাও ব্যর্থ হলো। কারণ হচ্ছে এই মিয়াজি সাহেবের অনুগত বেশ কয়েকটা জিন ওই অভাবটাকে পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছিল আর কি আশেপাশে। বুঝতে পেরেছিল যে এগুলো আশেপাশেই আছে, একটু এদিক ওদিক করলেই এগুলো এসে একদম মৌমাছির মতো ছেপে ধরবে। এটা অবশ্য হান্নান ভাই পরবর্তীতে জানতে পেরেছিলেন ওনার বাবার কাছ থেকে। তো অবশেষে এইভাবে করতে করতে সমস্ত ধান ঝাড়া হয়ে যায়, মাড়াই করা হয়ে যায়। উঠোনের পাশে একটা গোলা ছিল, সেই গোলার মধ্যেও ধানগুলো রাখা হয়। অভাবটি যখন সব কাজ শেষ করে, সব কাজ শেষ করার পর দরজার সামনে এসে দাঁড়িয়ে বলে, হুজুর এইবারের মতো আমাকে ছেড়ে দেন, আমি আমার জায়গায় চলে যাই, আমাকে মুক্ত করে দেন। এদিকে হান্নান ভাই কিন্তু যখন পুনরায় এই শব্দটা শুনেছেন, উনি কিন্তু ঘুমান নাই, তখন আবার ওই দরজার দিকে আস্তে আস্তে যাচ্ছেন, দেখি কি হয়। তো উনি চিন্তা করলেন, থাক আমি কান পেতেই শুনি, দরজা খোলার দরকার নেই। উনি কান পেতে শোনার চেষ্টা করছেন এবার। তো হান্নান ভাইয়ের বাবা ঘরের ভেতর থেকে আবার বলছেন, তোকে তো আমি এত সহজে ছাড়বো না রে, তুই এখন আমার এই ঘরের পেছনে যা, গিয়ে দেখ 2টা বাগান আছে, এখনই গিয়ে ওই বাগানগুলো পরিষ্কার কর, কোনোভাবেই যেন কোনো ঝোপঝাড় বা জঙ্গল না থাকে। আর ফজরের নামাজ পড়ার পরে তুই আমার সাথে দেখা করবি। আমি তো বলেই দিছি, আবার বারবার এসে আমাকে কেন বিরক্ত করতেছিস, যা। হান্নান ভাইয়ের বাবার তো কবিরাজ ছিলেন, উনিও কিন্তু অনেক চালাক চতুর ছিলেন, এই অবয়বের কথায় গলে যাওয়ার মতো মানুষ সে না। হান্নান ভাইয়ের বাবা কিন্তু জানতো, যতই পাহারাদার জিন থাকুক না কেন, এই পিশাচ অবয়ব সুযোগ পেলে হান্নান ভাইয়ের বাবাকে মেরে ফেলতে এক বিন্দু চিন্তা করবেন না। এই জিনটা ছিল পিশাচ প্রকৃতির শক্তিশালী জিন। এই জন্য মূলত ঘরের ভেতর থেকে অবয়বকে দিয়ে কাজ করানো হচ্ছিল। উনি কিন্তু বাইরে বের হন নাই, বাইরে বের হইলে কোনো একটা সময় তার উপর আক্রমণ হলেও হতে পারত। হয়তোবা সে এমনভাবে কালো জাদু করার প্র্যাকটিস শুরু করে দিতে পারে, মিয়াজি সাহেব অর্থাৎ হান্নান ভাইয়ের বাবা উনি বুঝতেও পারবেন না যে এরকম হচ্ছে, যেহেতু সে অত্যন্ত শক্তিশালী ছিল। এই জন্য উনি ঘরের ভেতর থেকেই ওই অবয়বকে দিয়ে কাজ করাচ্ছিল। আর বিশেষ এক মায়াজালে ওই অবয়বটা বন্দিও ছিল। এই মায়াজালটা না কাটলে চাইলেও কাজ বাদ দিয়ে সে যেতে পারবে না। কি আর করা, ওই অবয়বটা তাই করে। তার 3টা কি 3:30টার ভিতর বাগানের কাজ, ধান কাটা, মারা, এগুলো সব কাজ মানে কমপ্লিট করে ফেলেছে। পরের দিন সকালবেলা আব্দুল হান্নান ভাই সহ আর অন্যান্যরা ওনারা দেখতে পেয়েছেন যে গোলা ভর্তি ধান, উঠোনের এক পাশে খড়গুলো পড়ে আছে, আর বাড়ির পেছনে সব বন জঙ্গল সুন্দর করে পরিষ্কার করা হয়েছে, কোথাও কোনো ঝোপঝাড় নাই, শুধু বড় বড় গাছগুলো রয়েছে। এবার আমরা যাব আর একটা টুইস্টে। এই অবয়বকে হান্নান ভাইয়ের বাবা কিভাবে বন্দি করলেন এবং ওই অবয়বটি কি অন্যায় করেছিল। আব্দুল হান্নান ভাই উনি জানিয়েছেন যে ঘটনাটি 90 দশকের একটু আগে। তো ওনার বাবা তো কবিরাজি তো করেন, মাঝে মাঝে নাকি গাড়িও চালাতেন।
একদিন গাড়ি চালিয়ে ওনার বাবা ওনাদের বাড়িতে এসে ওনার বড় চাচার সঙ্গে, মানে হান্নান ভাইয়ের বড় চাচার সঙ্গে কথা বলতে থাকেন। তো উনি বলছেন যে, বড় ভাই, আজ রাতে আমরা দুজন মাছ ধরতে যাব আমাদের খালে। মাঝে মধ্যে দুজনে মাছ ধরতে তো ওনারা যেতেনি, আমরা তো আগেই বলেছি। তো বড় চাচা বলেন যে, যদি আমাদের মধ্যে কেউ আগে ওঠে সেই ডাক দেবে, অর্থাৎ যে আগে উঠবে সে আরেকজনকে ডাক দেবে, এরকমটাই কথা হয়েছিল। তো একজন আরেকজনকে ডাক দিবে, এটা তো স্বাভাবিক বিষয়। তখন দুইজন মিলে মাছ ধরতে যাবেন ওই খালে। এদিকে ঘটে আর একটা ঘটনা। একটি পিশাচ জিন হান্নান ভাইয়ের বাবা এবং বড় চাচার কথা কোনোভাবে শুনে ফেলে ওনাদের বাড়ির সামনে দিয়ে চলাচলের সময়। সেদিন রাত হলো, ঠিক সেদিন রাত্রে হান্নান ভাইয়ের বাবা ওয়াশরুমে যাবার জন্য ঘর থেকে বের হয়েছেন। রাত তখন 2টা বাজবে আনুমানিক। ওনাদের ঘর, অর্থাৎ হান্নান ভাইদের ঘর এবং হান্নান ভাইদের বড় চাচার ঘর পাশাপাশি রয়েছে। তো ওনাদের যে ঘরটা, অর্থাৎ ওনার বাবার ঘর থেকে যখন ওনার বাবা বের হয়েছেন তখন দেখা যাচ্ছে ওনার বড় চাচার ঘরের দরজাটা খোলা রয়েছে, এটা উনি দেখছেন। তো ওনার বাবা প্রথমে দেখতে অবাকই হন, কি ব্যাপার, এত রাত্রে আমার বড় ভাইয়ের ঘরের দরজা খোলা কেন? আর খোলা তাতে কোনো সমস্যা নাই, কথা তো ছিল যে আগে ডাক দেবে, তা আমাকে তো ডাকও দিল না মাছ ধরার জন্য, তখন তো এরকমটা হয় না। তো ওনার বাবা এগিয়ে গিয়েছেন ওনার বড় চাচার ঘরের সামনে। তো গিয়ে চাচিকে ডাক দিচ্ছেন ওনার বাবা, ও বড় ভাবি, এত রাত্রে আপনাদের ঘরের দরজা খোলা কেন? বড় ভাই কোথায়? আমাকে না ডাকার কথা। তখন চাচি একটু অবাক হয়ে বললেন যে, এই কিরি হামিদ আলী, তুই তোর বড় ভাইয়ের সাথে মাছ ধরতে যাস নাই? এই কথা যখন উনি শুনেছেন, বলে যে, কি বলেন বড় ভাবি, আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম, আমাকে তো ডাকার কথা ছিল যদি উনি আগে ওঠে, আর আমি আগে উঠলে ওনাকে ডাকার কথা, আমি এসে দেখি দরজা খোলা। তখন তো এই কথা শুনে চাচি খুব বিচলিত হয়ে যান। উনি বলেন যে, কি বলিস, এরকম তো হওয়ার কথা না, তুই না আধা ঘন্টা আগে তোর ভাইরে ডাক দিয়ে নিয়ে চলে গেলি মাছ ধরার জন্য। তখন তো হান্নান ভাইয়ের বাবা বুঝে ফেলেছেন যে সর্বনাশ, এইটা তো এই মেসো পিশাচের পাল্লায় পড়ে গেছে বলে মনে হচ্ছে। কারণ এরকমটা হয়, কিন্তু দুইজনের মধ্যে কথা হয়েছে যে মাছ ধরতে যাবে, এই কথা যদি কোনো জিন শুনে ফেলে, এই জিনটা ওরকম নিশি ডাক দিয়ে নিয়ে চলে যায়। তখন এই হান্নান ভাইয়ের বাবা, উনি ওনার বড় ভাবি অর্থাৎ হান্নান ভাইয়ের বড় চাচিকে জিজ্ঞেস করেন যে, কোন দিকে গেছে, আপনি কি একটু আইডিয়া করতে পারবেন? তখন বড় চাচি বলেন যে, দক্ষিণ দিকে যেতে দেখেছি। সাথে সাথে হান্নান ভাইয়ের বাবা উঠানের উপর এসে দোয়া দুরুদ পরে একটা কুণ্ডলী আঁকে, এটাকে রাম কুণ্ডলী বলে থাকে আর কি অনেকেই। তো উঠানের উপর নিজের গোড়ালি দিয়ে মেরেছেন একটা গুতা। এইভাবে মূলত বাড়ির চারপাশ উনি বন্ধ করে দিয়েছেন, যাতে করে ওই অভাবটি চলে যেতে না পারে। ওই অভাবটি আটকে যায় নাকি রামকুণ্ডলীর মাধ্যমে। সাথে সাথে একটা দৌড় দিয়েছেন উনি খালের দিকে। ওই সময় খালে ছিল অল্প পানি। ওনার বাবা গিয়ে দেখতে পান এক অদ্ভুত জিনিস। হান্নান ভাইয়ের বড় চাচার সেই পিশাচ জিনটা দুই পাশে দুটো রশি, মাঝে বলম বলা হয় আর কি ওনাদের এলাকায়, বলম বাঁধা, ওনাদের খালের পানি সেচছে। জিনের সাথে পানি সেচে কি আর বড় চাচা পারেন? এদিকে বড় চাচা পানি সেচতে সেচতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছেন বোঝা যাচ্ছে। হান্নান ভাইয়ের বাবা যদি আর একটু দেরি করতেন, তখন ওই অবয়বটা বড় চাচাকে ক্লান্ত করে খালের মধ্যে তার মাথা গেড়ে মেরে ফেলতো। মূলত তাকে ক্লান্ত করে ফেলছিল, যাতে করে ধস্তাধস্তিতে সে কখনোই না পারে। সে যতই শক্তিশালী হোক, এই মেছো জিন হিসাবে বা নিশি ডাক দিয়ে যদি কাউকে নিয়ে যাওয়া হয়, তখন যদি কাউকে ক্লান্ত না করে ফেলা হয়, তাহলে মারাটা একটু কঠিন হয়ে যায়। তো ক্লান্ত করছিল, হয়তো সে বলছিল যে, আসেন আমরা একটু পানি সেচি, উনিও বুঝতে পারে নাই, উনি শুরু করেছে। তখন তো এই ঘটনা। আর মূলত ওইখানে রামকুণ্ডলী করেছেন বাড়িতে, উঠোনে, সেটা দিয়েই এত দূরে থাকা ওই পিশাচটাকে উনি আটকে ফেলেছেন। এখানে ঘটে আবার এক অদ্ভুত ঘটনা।
হান্নান ভাইয়ের বাবাকে দেখা মাত্রই বড় চাচা অজ্ঞান হয়ে যান খালের পাশে। বড় চাচা চিন্তা করছেন যে কি ব্যাপার, এ আবার কোত্থেকে আসলো, এতক্ষণ কার সাথে আমি এই পানি সেচ্ছি, হয়তো এই চিন্তা করে উনি অজ্ঞান হয়ে গেছেন। একই সাথে একই মানুষের দুটা চেহারা দেখে মানুষ ভয় পাবে, এটাই তো স্বাভাবিক। আর ওই অবয়বটা কিন্তু তখনও ওরকমই ছিল। তখন এই হান্নান ভাইয়ের বাবা গিয়ে ওই অবয়বটাকে বলতেছেন, নে নে কাজ কর, পানি সেচ, দেখি তুই কত সেচতে পারিস। আমার ভাইকে নিয়ে আসছিলি না, সেচ সেচ, পানি সেচ, তোর কাজে সাহায্য করবো আমি, নে আমি একটু ধরি, যেটা তুই আমার বড় ভাইকে দিয়ে করাচ্ছিলি, এবার তুই কর, তোর কাজে আমি সাহায্য করি। এইদিকে ওই পিশাচ জিনটা কিন্তু বুঝে গেছে যে ঘটনা যা ঘটার ঘটে গেছে। সে এখন ওখান থেকে নড়তেও পারছে না, যেতেও পারছে না, আগাতেও পারছে না, হান্নান ভাইয়ের বাবার দিকেও যে এগিয়ে এসে তাকে আক্রমণ করতে হবে সেটাও পারছে না। সে বুঝে ফেলছে যে ঘটনাটা কি হয়েছে। তখন ওই বাবাটা বলে যে আমারে ছেড়ে দে রে, আমি চলে যাই, আমার অন্যায় হয়ে গেছে রে। এদিকে ফজরের আজানের সময় হয়ে গেছে। দূরের কোন একটা মসজিদের মাইকে একটি টোকা দিয়েছে। অনেক সময় আজানের আগে মসজিদ সাহেব মাইক্রোফোন টেস্ট করার জন্য কখনো টোকা দেয়, ফু দেয়, ওরকম টোকা দিয়েছে, একটা দুটো টোকা দিয়েছে মাত্র, মানে আজান দেবে, আল্লাহু আকবার বলবে এখন। ওই জিনটা তখন আবার হান্নান ভাইয়ের বাবাকে বলতে থাকে যে আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ছেড়ে দেন, ক্ষমা করে দেন, এমন কাজ আমি আর করতাম না। মূলত আপনাদের দুই ভাইয়ের মধ্যে কথোপকথন আমি শুনে ফেলেছিলাম। তখন আপনাদের বাড়ির সামনে দিয়ে আমি যাচ্ছিলাম, মাছ ধরার কথা আমি শুনি, তখন আপনাদের ক্ষতি করতে চেয়েছিলাম। এখন এসে দেখি উল্টোটা, আপনি এত বড় মাপের একজন কবিরাজ, আমার তো আগে জানা ছিল না, আমাকে ছেড়ে দেন। তো ভুল স্বীকার করে জিনটা অনেক চেষ্টা করছে চলে যাওয়ার জন্য, কিন্তু সে যেতে পারছে না। ওই মুহূর্তে সাথে সাথে হান্নান ভাইয়ের বাবা মিয়াজি সাহেব কাছে গিয়ে ওই জিনটার চুলের মুঠা খপ করে ধরে বসছেন। এদিকে ফজর আজান দেওয়া শুরু হয়ে গেছে মসজিদ থেকে। অবাক করা বিষয়, ওই জিনটার চুলের মুঠা ধরার সাথে সাথে আজানের পর ওই জিনটা কাকে রূপান্তরিত হয়। এরপর ওনার বাবা ওই জিনরূপী কাকটিকে ধরে নিয়ে এসে বাড়িতে হাজির হন। এদিকে বড় চাচাকেও নিয়ে আসা হয়। তখন মূলত উনি বলেছিলেন যে এটাকে দেখো তো, কিছু বুঝতে পারো কি না। এখন সবাই তো কাক ছাড়া এটাকে কিছুই দেখে না, তবে হ্যাঁ আকারে তো বড় ছিল, অন্যরকম ছিল, চোখ দুটো লাল ছিল। তখন ওনার বাবা বলেছিলেন যে এটা হচ্ছে একটা দুষ্টু পিশাচ জিন। এই জিনিসটাই আমার বড় ভাই রে মারার জন্য আজকে নিয়ে গেছিল। আল্লাহর ইচ্ছায় বুঝতে পেরেছিলাম। উপস্থিত কেউ তো বিশ্বাসই করতে চাচ্ছিল না এরকম দিনের বেলা তারা জিন দেখছে কাকের সুরতে। তখন উনি বলেছেন যে একে নিয়ে রাতের বেলা আমার অনেক কাজ আছে, তখন বুঝতে পারবা যে এই জিনিসটা আসলে কি। এখন তো বুঝতে পারতেছো না, অনেকে বিশ্বাস করতে চাচ্ছ না হয়তোবা। লোকজন কিন্তু যারা বাড়িতে ছিলেন তারা কিন্তু কেউ কেউ ওই কাকের চোখটা দেখেই ভয় পেয়েছিলেন যে কাকের চোখ ওনারা যেরকম দেখেন এটা ওই রকম ছিল না, ভিন্ন রকমের চোখ। তো ওই জিনটাকে দিয়েই মূলত এই যে সব সাফ সাফালির কাজ, ধান কাটার কাজ, এই কাজগুলো করানো হয়। এরপর যেটা হয় সেটা হচ্ছে এই দুষ্টু পিশাচ জিনটাকে একটি কাচের বোতলে উনি প্রথমে ঢুকান, এরপর কখনো কখনো আবার বের করেন। কাজ তো করতে রাজি হয় না, তারপরও তার অপরাধের শাস্তি স্বরূপ জোর করে কাজ করান, আবার বোতলের মধ্যে ঢুকান। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কঠিন কাজগুলো তাকে দিয়ে করিয়েছিলেন। তবে এখানে একটা বিষয় যেটা হান্নান ভাই বলেছেন, ওই জিনটাকে যখন কাচের বোতলে ঢোকানো হতো তখন ওই বোতলের ভিতরে একটা কালো ধোঁয়ার মতো দেখা যেত। ওই বোতলটা কিন্তু কোনো কালো কাচের না, সাধারণ যে কাচ হয় ট্রান্সপারেন্ট, যেটার ভিতরে আমরা দেখতে পাই যে কাচের বোতলের মধ্যে কি আছে, এরকম কিন্তু দেখা যেত। আর ওই জিনটা ঢোকার সাথে সাথে কালো আকার ধারণ করত, একটা ধোঁয়া, মনে হতো যে ওই
কাচের বোতলের মধ্যে একটা ধোঁয়া নড়াচড়া করছে, এমনটা মনে হতো। তো এইভাবে বিভিন্ন সময় নাকি বের করেছে, ঢুকিয়েছে, কাজ করিয়েছে, এটা কিন্তু ওনারা দেখেছেন। তো যাই হোক, ওই পিশাচ জিনটা তার অপরাধের কাফফারা স্বরূপ কাজগুলো করতে রাজি হয়েছিল। তবে মুক্তি যে দিবেন এই বিষয়টা হয়তোবা ওনার বাবা হিডেন রেখেছিলেন, যে আসলে কি করবেন না করবেন। কথা শুনতে হবে, কথা না শুনলে সারা জীবনই বন্দি করে রাখবেন, এমনটাই বলেছিলেন। যাই হোক, পরবর্তী একটা পর্যায়ে ওই পিশাচ জিনটিকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ তো করানো হয়েছেই। ওই জিনটা যখন দেখা করে, সর্বশেষ যে দেখাটা করে, দেখা করার পর তখন বলেছে যে ওনাদের উঠোনের উপর যে তাল গাছটি রয়েছে, ঘরের পেছনের যে দুটো তাল গাছ, ওইটা না, উঠোনের উপর যে তাল গাছ রয়েছে, তখন ওনার বাবা বলেছিলেন যে এই তাল গাছটার সাথে তোকে বন্দি করে রাখলাম চিরদিনের জন্য। তুই প্রতি অমাবস্যা এবং পূর্ণিমা রাত্রে সাপ রূপ ধারণ করে আমাদের বাড়ির সামনে বিলের ভেতরে গিয়ে পেট ভরে খাওয়া দাওয়া করে আসতে পারবি, কিন্তু আমাদের ইচ্ছা ছাড়া চলে যেতে পারবি না কখনো। আমি এমন কাজ করে রেখেছি, আমাদের পরিবারের কাউকে, অর্থাৎ আমাদের রক্তের সম্পর্কে যারা আছে, কাউকে কোনোদিন কোনো ক্ষতি করতে পারবি না। আর আমাদের বাড়ি পাহারা দিবি সবসময়। দেখবি কোনো চোর, কোনো অপরিচিত ব্যক্তিকে কোনোভাবেই যেন আমাদের বাড়িতে ঢোকার সুযোগ করে দিবি না। খারাপ মতলব নিয়ে আসলে তুই তো বুঝতে পারবি। প্রথমে দেখবি যে তার মতলব কি। যদি ভালো হয় কিছু করবি না, আর যদি খারাপ হয় তাহলে তুই ভয় দেখাবি। কথাগুলো শোনার পর জিনটা আবার কাকতি মিনতি করতে থাকে, কাঁদতে কাঁদতে বলে, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমাকে ছেড়ে দেন, মাফ করে দেন, আমাকে আর আটকে রাখেন না। আপনি তো আমাকে সাজা দিয়েছেন, আমি তো আপনার কথা মতো কাজ করে দিয়েছি, এমন কাজ আর কখনো করব না। কিন্তু হান্নান ভাইয়ের বাবা আব্দুল হামিদ আলী মিয়াজি সাহেব কোনো কথাই শুনতে রাজি ছিলেন না। ওনার বাবা জানতেন এই খারাপ পিশাচ জিনটিকে একবার যদি উনি দয়া করে মুক্ত করে দেন, এই পরিবারের কাউকে এ জীবিত রাখবে না। হয়তোবা এখন ভয়ে ভয়ে কিছু না করতে পারলেও ওনার ইন্তেকালের পর এই বংশটা নির্বংশ করে দেবে। এজন্যই মূলত উনি কখনোই এই পিশাচ জিনটিকে আর মুক্তি দেন নাই। এখনো ওনাদের উঠানের উপরে যে তাল গাছটি রয়েছে, সেই তাল গাছে বাধা রয়েছে ওই পিশাচ জিনটা। প্রতি অমাবস্যা পূর্ণিমাতে একটা সাপের রূপ ধারণ করে ওই বিলের দিকে চলে যায়, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া সে তার মতো করে যে খাওয়া দাওয়া করার দরকার করে চলে আসে। কোনো মানুষের ক্ষতি সে করতে পারে না। মূলত ওনাদের বাড়িতে গরু চোর যখন এসেছিল, তখন এই জিনটি ওই চোরটাকে ভয় দেখেছিল, একটা পরে থাপ্পড় মেরে অজ্ঞান করে দিয়েছিল। আব্দুল হামিদ আলী মিয়াজি সাহেব মারা যান 1999 সালে। ওনার বাবা মৃত্যুর পূর্বে ওনার সাথে থাকা সকল ভালো জিনগুলোকে মুক্ত করে দিয়েছিলেন। তাদের যেই চুক্তি ছিল, কিছু ক্ষেত্রে চুক্তি দ্বারা আবদ্ধ ছিল তারা, কিছু ক্ষেত্রে এমনিতেই তারা আসতো, সকলকে মুক্তি করে দিয়েছিলেন। তাদের সাথে কথা বলেছিলেন, তাদের কোনো অভিযোগ আছে কিনা তার প্রতি, তাকেও যেন তারা ক্ষমা করে দেন। জিনরাও ক্ষমা চেয়েছিল, যদি তাদের কোনো আচরণে উনি মনে কষ্ট পেয়ে থাকেন উনি যেন ক্ষমা করে দেন। এভাবেই মৃত্যুর পূর্বে একে অন্যের সাথে মত বিনিময় করে উভয়ে ক্ষমা চেয়ে উভয়ের মধ্যে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ওই জিনটা এখনো বন্দী রয়েছে। এই হান্নান ভাই জানিয়েছেন যে ওনার বাবা মারা যাওয়ার পর ওই তাল গাছটি কাটার ওনার চেষ্টা করেছিলেন, কিন্তু কাটতে পারেন নাই। এমনকি দেখা গেছে কোনো কুড়াল দিয়ে ওই গাছটিকে কাটতে বা কোপ দিতে গেলে কুড়ালটি নাকি ব্যাক করে ফেরত আসতো। মনে হচ্ছে কেউ ওই কুড়ালটিকে ধাক্কা দিয়ে আবার ফিরিয়ে দিচ্ছে। তো এখনো রয়েছে গাছটা। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? এখনো কিন্তু বন্দী রয়েছে ওই জিনটা, এখনো ওই পরিবারের সুরক্ষা সে দিয়ে যাচ্ছে, যদিও বা অনিচ্ছায়, তবু দিয়ে যাচ্ছে। আমাদের কাছে মনে হতেই পারে যে এই জিনিসটাকে দিয়ে কাজ করানো হচ্ছে, কাজটা ঠিক হচ্ছে না, কিন্তু এখন যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে কি ভয়ঙ্কর
আকার ধারণ করতে পারে তা তো বোঝাই যাচ্ছে। এই চিন্তা করে হয়তো উনি কাজটি করেন নাই। আর হান্নান ভাইয়ের ফুপু, যাকে একদম তুচ্ছ বিষয়ে বটি দিয়ে কোপ দিয়ে মাথাটা আলাদা করে দেয়া হলো, এই কথা শোনার পর হান্নান ভাইয়ের বাবা হামিদ মিয়াজি সাহেব উনি কিন্তু বান মেরে ফেললেন ওনার বোনের স্বামীকে। হ্যাঁ, এটা আমরা বলতেই পারি যে উনি যে বান মেরে ফেললেন, কাজটি উনি ঠিক করেননি। কিন্তু ওই সময়ে ওনার ক্রোধ এমন পর্যায়ে পৌঁছেছিল, উনি কোনটা ভালো কোনটা খারাপ এই চিন্তা করার সুযোগই পান নাই। উনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আর এই কারণেই উনি ওই সময় নিজের বোনকে এরকম তুচ্ছ কারণে হত্যার প্রতিশোধ হিসাবে এই কাজটি করতে বাধ্য হয়েছিলেন। এই কাজটি আমরা সমর্থন করছি না। ওনার ওই সময়ের যে মানসিক অবস্থা সেই হিসাবে উনি এই কাজটি করেছিলেন। তবে সামগ্রিকভাবে এই ধরনের কাজ করাটা, বিশেষ করে বান মেরে ফেলাটা, এটা উচিত নয়। আমরা এটাই বলবো। আসলে মানুষের অহংকার যখন এমন পর্যায়ে পৌঁছে যায়, তুচ্ছ কোনো বিষয়েও তার আচরণ অনেকটাই উগ্র হয়ে যায়। যেমনটা হয়েছিল হান্নান ভাইয়ের বড় ফুপুর স্বামীর বেলায়। উনি ওনার পাপের শাস্তি পেয়েছেন, এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী ঘটনায়। আর এটি আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনা। ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 90তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটিও আমরা মিকাইল আহমেদ ভাইয়ের কাছ থেকে পেয়েছি। আর এই ঘটনাটি মূলত উনি যার কাছ থেকে সংগ্রহ করেছিলেন, তার কাছ থেকে এর আগে উনি ঘটনা সংগ্রহ করে আমাদেরকে দিয়েছিলেন। আর সেই ঘটনাটি আমরা থার্সডে নাইটের 156তম আয়োজনে প্রচার করেছিলাম। তার নাম সাকিব। 156তম এপিসোডে গড়াই গ্রামের শ্মশান ঘাটের ঘটনাটি নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে। যদি না থাকে শুনে আসতে পারেন আমাদের থার্সডে নাইটের 156তম আয়োজনের সেই ঘটনাটি। ঘটনাটি যখন প্রচার করা হয়, সাকিব ভাই খুশি হয়েই পরবর্তীতে আরো একটি ঘটনা মিকাইল আহমেদ ভাইকে দেন। এই ঘটনাটি সাকিব ভাইয়ের বাবা সাকিব ভাইয়ের আম্মুকে বলেছিলেন। আর সাকিব ভাইয়ের আম্মুর কাছ থেকেই ঘটনাটি উনি পরিপূর্ণভাবে শুনেছিলেন। ঘটনাটি 1986 সালের আগে শুরু হয়েছিল। এই ঘটনাটি সাকিব ভাইয়ের দাদার সাথে দীর্ঘ সময় ধরে ঘটে চলছিল। ঘটনা শুরু করার আগে এলাকার বর্ণনা এবং ঠিকানাটা দেওয়া প্রয়োজন, তাহলে বুঝতেও সুবিধা হবে। সাকিব ভাইয়ের পুরো নামটি বলছি। তার নাম আব্দুল্লাহ আল সাকিব। ওনার বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের সদর হাসরা দক্ষিণ পাড়া গ্রামে। এই যে দাদার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল জব্বার শেখ। দাদা একজন সুদর্শন এবং বেশ সুঠামদেহী মানুষ ছিলেন। রেগুলার টাইম মাফিক সালাত আদায় করতেন। দাদা যখন বিয়ে হয়েছে, এরপর আল্লাহর অশেষ রহমতে দাদার 7টা মেয়ে এবং 2টা ছেলে সন্তান হয়। সাকিব ভাইয়ের 5 ফুপুদের কিন্তু তখন বিয়ে হয়ে গিয়েছে, 2 জন বাদে। সাকিব ভাইয়ের বাবা সবার ছোট ছিলেন। ওনার বাবার তো তখনও বিয়ে হয়নি। ওনাদের বাড়ি তখন পাটখড়ির ঘর, উপরে টিন দেয়া ছিল। 1986 সালের আগে ওই এলাকাতে অধিকাংশ মানুষই এমন ধরনের ঘরে বসবাস করতেন। বাড়ির চারপাশের লোকজনের ঘনত্ব কম ছিল, অনেক দূরে দূরে বাড়ি বানাতো মানুষরা। তখনকার সময় আশপাশে বন জঙ্গল, পুকুর, নালা, ঝোপঝাড় এগুলোই বেশি ছিল।
ওনাদের বাড়ি থেকে 100 ফুটের মতো দূরত্বে ওনাদের চলাচলের জন্য কোনো রকম একটা ছোট রাস্তা চলে গিয়েছে। এই রাস্তার ডান পাশে একটি বাগান অবস্থান করছে। বাগানের পাশে আবার একটি পুকুরও রয়েছে। এই বাগানে অনেক আগের আমল থেকে বড় বড় অনেক গাছ অবস্থান করছে। এই গাছগুলোর মধ্যে থেকে ভয়ানক একটি বড় রেন্ডি গাছ রয়েছে। অনেক সময় এই রেন্ডি গাছে রাতের বেলা দূর থেকে বড় বড় আগুনের গোলা এসে পড়তে দেখেছে নাকি। আগুনের গোলাটি পড়ে আবার অদৃশ্য হয়ে যেত, কখনো 2টা, কখনো 3টা। এরকম আগুনের গোলা এলাকার অনেকেই দেখতে পেতেন দূর থেকে। এই রেন্ডি গাছের সাথে নিচে বাঁশ দিয়ে মানুষের বসার জন্য একটা মাচার মতো তৈরি করা হয়েছিল। আমরা অনেকে বাঁশের মাচালি বলি। অনেক সময় অনেক ক্লান্ত মানুষ দিনে, বিকেলে, আবার কখনো কখনো রাতের বেলাও বসে বসে বিশ্রাম নিত। মাঝে মধ্যে বিকেল বেলা সেখানে এই মাচালের উপর সাকিব ভাইয়ের দাদাও বসে বিশ্রাম নিতেন। একদিন বিকেলে আসরের পর ওনার দাদা এই রেন্ডি গাছের নিচে মাচালের উপর বিশ্রাম নেওয়ার জন্য গিয়েছেন। তো সেই মাচালের উপর বসে তো বিশ্রাম নিচ্ছিলেন। কিছুক্ষণ থাকার পর, প্রায় অর্থাৎ 10 থেকে 15 মিনিট এরকম ছিলেন আর কি, হঠাৎ করে ওনার দাদা বুঝতে পারলেন অস্বাভাবিক কোনো জিনিস তার ঘাড়ে বা পিঠের উপর এসে পড়েছে। মনে হচ্ছে যে অনেক ভারী কিছু তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এমনটা না যে তার পুরো শরীরটা ভার হয়ে গেছে। আমাদের শরীরের উপর, অর্থাৎ শরীরের বিশেষ কোনো অঙ্গের উপর যদি মাথার উপর দেওয়া হয়, হাতের উপর দেওয়া হয়, কাঁধের উপর দেওয়া হয়, পিঠের উপর দেওয়া হয়, পায়ের উপর দেওয়া হয় এরকম ভারী কোনো জিনিস, তাহলে কিন্তু শরীরের ওই অংশে ভার অনুভূত হয়। তো ওনার কাছে ঘাড়ে বা পিঠের উপরে এরকম জায়গার উপরে ভার অনুভূত হচ্ছিল, কিন্তু কি জিনিস যেটা এটা বোঝা যাচ্ছে না। অথচ শরীরের অন্য কোনো জায়গায় কিন্তু ভার অনুভূত হচ্ছে না। অনেক সময় হঠাৎ করে ভয়ের অনুভূতিতে পুরো শরীর ভারী হয়ে যায়, বিষয়টা কিন্তু এরকম না। অর্থাৎ সত্যি সত্যি শরীরের কোনো নির্দিষ্ট জায়গার উপরে ভারী কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। উনি বুঝতে পারলেন বিষয়টা তো স্বাভাবিক না। তখন ভয়ের একটা শীতল স্রোত ওনার শির দ্বারা বেয়ে নেমে যায়। তাদের পুরো শরীর তখন ভয়ে জমে গিয়েছে। দাদা প্রথমে তো বিষয়টা বুঝতে পারেন নাই, মনে করছেন হয়তো শারীরিক কোনো বিষয় হতে পারে। পরে মনে হলো না, এরকম তো কিছু না। কিছুক্ষণ পর মাগরিবের আজান দিয়ে দিয়েছে যখন, তখন উনি মোটামুটি একটু স্বাভাবিক হয়ে গিয়েছেন। মাগরিবের নামাজ পড়ার জন্য অজু করে প্রস্তুতি নিচ্ছেন। দাদা নামাজ পড়া শেষও করেন। হঠাৎ করে ওই দিন রাত্রে মাগরিবের পর ওনার দাদার শরীরটা কেন জানি খারাপ হয়ে যায়। খুবই খারাপ লাগছিল ওনার কাছে। কোনো জায়গায় দাদা স্থির হয়ে বসে থাকতে পারছিলেন না। অদ্ভুত রকমের অশান্তি বিরাজ করছিল দাদার কাছে। একটা জায়গায় বসলে মনে হচ্ছে শরীরের ভিতরে কেমন যেন উন্মাদনা, অস্থিরতা। একটা জায়গায় 1 মিনিটও বসে থাকতে পারছিলেন না, খালি ছোটাছুটি করছেন। ওই রাতটা কোনোভাবে কাটিয়েছেন, ঘুমাতেও পারছিলেন না। শোয়ার পরে একবার এপাশ একবার ওপাশ, একবার বিছানার এক পাশে যান আর এক পাশে আসেন, কখনো পায়ের দিকে বালিশ নিয়ে শোন, কখনো আবার সেই বালিশটা সরিয়ে আবার মাথার দিকে নিয়ে আসেন। এইভাবে পুরোটা রাত ওনার কেটে যায়। মাঝে মাঝে হালকা ঘুম হয়েছে যদিও বা, কিন্তু সেটা খুবই অল্প সময়ের জন্য। পরের দিন আবারও দাদা বিশ্রাম নেওয়ার জন্য ওই গাছটার নিচে মাচালের উপর বসে বিশ্রাম নিতে থাকেন। দাদা কিন্তু একজন শিক্ষক ছিলেন, আর সময় করে নিজেদের জায়গা জমিও দেখাশোনা করতেন। পরিশ্রমের পর একটু বিশ্রামের তো প্রয়োজন পড়েই। সেদিন দাদা আসরের আগেই গিয়েছিলেন ওই জায়গায়। হঠাৎ করে ঘটলো এক অদ্ভুত ঘটনা। 3টা কি 3:15টার দিকে দাদা যেখানে বসেছিলেন নাকি, ওখানে বসে থাকা অবস্থায় হঠাৎ করে চিকন কণ্ঠে দাদার পাশ থেকে কেউ কথা বলে ওঠে। দাদার নাম বলে নাম ধরে ডাকতে থাকে। তো দাদার নাম মোহাম্মদ আব্দুল জব্বার শেখ। দাদা প্রথমে স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়েছেন, কিছু মনে করেন না। পরে দাদা ভালো করে খেয়াল করে এদিক ওদিক তাকিয়েছেন, কে কথা বলছে, শব্দটার উৎস খুঁজতে থাকেন। কথাগুলো মানুষের মতো স্বাভাবিক কথা না, কথাগুলো খুবই ছোট কণ্ঠের ছিল এবং স্পষ্টভাবে বোঝাও যাচ্ছিল না।
দাদা আশেপাশে খেয়াল করে বারবার দেখছেন, দেখলেন যে কথা বলার মতো আশেপাশে তো কেউ নেই। দাদা একটু ভয় পান তখন। এখন দাদা যেই রেন্ডি গাছের উপরের দিকে একটি বড় ডালের দিকে কি মনে করে তাকিয়েছেন, সেখানে দেখতে পান গাছের ডালের উপর কিছু অংশে প্রচন্ডভাবে গাছের পাতা নড়াচড়া করছে, অথচ গাছের অন্য কোথাও কিন্তু এই নড়াচড়াটা হচ্ছে না। বাতাসে যদি হতো তাহলে তো সব জায়গায় একই রকম হতো, কিন্তু তা না, ওই নির্দিষ্ট জায়গাতে। মনে হচ্ছে ওই ডালটি, অর্থাৎ যেই ডালের পাতার ভিতরে এরকম আন্দোলন হচ্ছে, মনে হচ্ছে ওই ডালটি ভেঙে পড়বে তাদের মাথার উপরে এখনই। ডালটা এমন ভাবে নড়াচড়া করছিল পাতার সাথে। দাদা বুঝতে পারেন যে এটা তো স্বাভাবিক কিছু না, ভালো কিছু না। দাদা আবার এগুলোতে খুব একটা বেশি ভয় পেতেন না, পাত্তাও কম দিতেন। বেশ কিছুক্ষণ এভাবে দেখলেন যে কি হয় না হয়। কিছুক্ষণ থাকার পর সেখান থেকে দাদা স্বাভাবিকভাবে বাড়িতে চলে আসেন। এই দিন রাতেই মূল ঘটনাটি শুরু হয় দাদার সাথে। রাতে দাদা নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গিয়েছেন। দাদা তখনও পুরোপুরি ঘুমান নাই, একটু সজাগ ছিলেন আর কি, তবে চোখ দুটো বোঝা ছিল, ঘুমের চেষ্টা করছেন আর কি। হালকা হালকা একটু ঘুমের ভাব আসছে তখন। ওই সময় দাদা দেখতে পেলেন হালকাভাবে তার শরীরে কোন একটা জিনিস অনুভূত হচ্ছে, মানে একদম গাঢ়ভাবে না, হালকা বা আলতোভাবে কোন একটা জিনিসের অনুভূতি ওনার শরীরে উনি টের পেলেন। মনে হচ্ছে খুবই আলতোভাবে দাদার শরীরে কেউ টাচ করছে। আবার শরীরের উপর কোনো কিছু একটা ভর করছে বা পজেসড হচ্ছে, এমনটাও আস্তে আস্তে তার মনে হচ্ছিল। দাদা যখন চোখ খুলেছেন, খুলে দেখেন কালো কুচকুচে একটা নারী অবয়ব দাদার পাশে শুয়ে আছে। দাদা সেটা তখন পর্যন্ত ওইভাবে কোনো কিছু মনে করেন, বুঝতে পারেন, মনে করছে হালকা ঝিমুনি বা এরকম কি স্বপ্নের মধ্যে এরকম কিছু চিন্তা করছেন। কিন্তু দাদা কিন্তু তখনও জাগা, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে হয়তো স্বপ্নের মধ্যেই আছেন। দাদা তো বিষয়টা ওইভাবে পাত্তা দেন নাই। দাদা মনে মনে মানে ওই স্বপ্নের মধ্যে ওরকম হচ্ছে বা আসলে ওনার সেন্স ওরকম নাই তো ওই সময়। স্বপ্নের মধ্যে তো আর মনে মনে অত কিছু ভাবা যায় না, স্বপ্ন তো স্বপ্নই। তবে ওনার ঘুম কিন্তু ওভাবে হচ্ছিল না। একটা সময় ওনার এই তন্দ্রাচ্ছন্ন ভাবটাও কেটে যায়। তখনও পাশে ওই অবয়বটা দেখতে থাকেন। তখন ওনার মনে হয় যে শরীরটা তো বেশি ভালো যাচ্ছে না, অনেক বিষয় নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, হয়তো বা চোখে উনি ভুলভাল দেখছেন, এরকম চিন্তা করছেন। তো রাত গভীর হচ্ছে, এর মধ্যে অবশ্য ওই অভাবটা কিছু সময়ের জন্য নাই হয়ে গেছে। গভীর রাত্রে দাদার ঘুম ভেঙে যায়। ওনার কিন্তু একবার ঘুম চলে এসেছিল, সেই ঘুমটা ভেঙে যায়। তখন চোখের সামনে উপরের দিকে তাকিয়ে, মানে শুয়ে আছেন তো উপর দিকে তাকিয়েছেন, দেখতে পান খুব সুন্দর একটি মহিলার অবয়ব। অবয়বটি দেখতে খুবই সুন্দর, বেশ লম্বা একটা নারী অবয়ব। তো দাদা আরো ভালো করে শিওর হওয়ার জন্য খুব ভালো মতো তাকিয়ে দেখছেন জিনিস আসলে কি। নিজের দুই চোখ কচলাতে থাকেন দুই হাত দিয়ে। দাদা দেখলেন যে না, আসলে উনি বাস্তবেই দেখছেন, ঘুমের ভিতরে না। পরক্ষণে দাদার আর বুঝতে বাকি রইল না উনি কোনো পরীর পাল্লায় পড়েছেন। ওই মুহূর্তে পরীটা দাদাকে বলছে, তুমি যা দেখতেছো সব সত্য এবং বাস্তব। আমি তোমাকে পছন্দ করি, তোমাকে বিয়ে করতে চাই। আজ দুদিন ধরেই তোমার কাছে আসার চেষ্টা আমি করছি, কিন্তু ওভাবে পারছি না। আসলে ওই পরীটা মূলত দাদাকে পছন্দ করে ফেলেছে। দাদা দেখতে খুবই সুদর্শন ছিল, বেশ উঁচু লম্বা ছিল, তা তো আমরা শুরুতেই বললাম। মূলত এই কারণেই পরীটা দাদাকে পছন্দ করে ফেলেছে। যে রেন্ডি গাছটিতে দাদা প্রায় সময় বিশ্রাম নিতেন, ওখান থেকেই মূলত দাদা এই জিনিসটার খপ্পরে পড়েছে। ওই রেন্ডি গাছটি অনেক পুরনো, অনেকবারই নাকি ওই গাছটি কেটে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু বিভিন্ন রকম জটিলতার কারণে গাছটি আর কাটা হয়নি, ওভাবেই রয়েছে দীর্ঘদিন ধরে রেন্ডি গাছটি। তো ওখান থেকেই ওনার দাদাকে কোন একটা পরী পছন্দ করে ফেলেছে। তো ওই দিন রাত্রে দাদার সামনে প্রথমবার আসে এইরকম সুন্দর বেশে। আর এর আগে যে কালো কুচকুচে অবয়বটা
এটা সম্পর্কে দাদা ওইভাবে নিশ্চিত না যে আসলে উনি বাস্তবে দেখেছেন, ঘুমের ঘরে দেখেছেন। মানে এটা দাদা আসলে ওইভাবে আর মনে করতে পারছেন না। হতে পারে সেটা বাস্তবেই ছিল। তো যাই হোক, দাদা তো অপলক দৃষ্টিতে বাকরুদ্ধ হয়ে ওই পরীটাকে দেখছে। লম্বা কালো কেশ, লম্বা নাক, মানে একটা সুন্দরী রমণীর যেই ধরনের গুণাবলী থাকার দরকার সবগুলি তার আছে। তবে এই জিনিসটা কিন্তু উপরে ভেসে আছে, মানে শুয়ে উপরে দেখছেন যে উপরে জিনিসটা আছে এমন ভাবে। তো এতদিন তো দাদা শুধু শুনেছেন পরীর কথা, কখন তো বাস্তবে এভাবে দেখেননি। তো দাদার সামনে বাস্তবে যে জিনিসটা রূপলাভ করেছে এটা তার কাছে অবাক লাগছে। তো ওই রাত ওভাবেই কেটে যায়। ওই রাতে আর কোনো সমস্যা হয় না, জাস্ট এতটুকুই হয়। এরপরে পরীটা চলে যায়, দাদাও ঘুমিয়ে পড়েন। পরের রাত্রে একই রকম ঘটনা ঘটে, ওই পরীটা ওই একই রকম ভাবে আসে। গভীর রাত্রে দাদা চোখ খুলে দেখেন ওই পরীটা তার চোখের সামনে উপরের দিকে শূন্যে ভাসছে। এরকম বেশ কয়েকদিন চলতে থাকে। এইভাবে এই পরীটা তো দাদার কাছে আসে যায়, কন্টিনিউ হতে থাকে। তখনও কিন্তু এই সমস্ত ঘটনা দাদা দাদিকে বলেন নাই। পরীটি দাদাকে খুব পছন্দ করে, তা বারবার দাদাকে বলতে থাকে। একদিন রাত্রে দাদা ঘুমিয়েছিলেন, তবে ঘরের দরজাটা খোলা ছিল হালকা করে, আমরা আওসানো বলি, এক এক জায়গায় এক এক রকম ভাবে শব্দটা ইউজ করে। হঠাৎ করে ঘুম ভেঙে দাদা দেখতে পেলেন ওনাদের ঘরের বাইরে কাপড় শুকানো জন্য যে একটা বাঁশের মতো থাকে না, অনেক সময় গ্রামে দুটো বাঁশ গেড়ে দুটোর মধ্যবর্তী একটা লম্বা জায়গা রাখা হয়, সেখানে আবার আর একটা বাঁশ বেঁধে দেওয়া হয় বা শক্ত করে দড়ি বেঁধে দেওয়া হয় কাপড় শুকানোর জন্য। এটাকে অনেকে আড়া বা ডাব বলে থাকে। তো ওই আড়ার উপর পরীটা বসে আছে, সেখান থেকে ঘরের ভিতরে তাকিয়ে দাদাকে অপলক দৃষ্টিতে দেখছে। দাদা দেখতে পান অনেক আলোকোজ্জ্বল হয়ে আছে ওই পরীটার চতুর্দিকে, তার শরীর থেকে আলো ঝলমল করছে। পরীদের শরীর থেকে এক ধরনের আলো ছড়ায়, সেই আলোটাই মূলত চতুর্দিকে ছড়াচ্ছিল। ওই আড়ার উপরে পরীটা তো বসে আছে খুব সুন্দর করেই, দুই হাত দিয়ে আবার ওই আড়াটা ধরেও রেখেছে। অনেক সময় আমরা কোনো জায়গায় বসলে দুই হাত দুই পাশে রাখি ওই রকম ভাবে। পরীর কালো বর্ণের বড় বড় চুলগুলো মাটির সাথে লেগে আছে। দাদার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিচ্ছে। দাদা স্পষ্টভাবেই ওই পরীটাকে কিন্তু দেখছেন। সেই মুহূর্তে দাদা দাদিকে ডাক দিয়েছেন। দাদি কিন্তু আগে থেকে এইসব বিষয় কিছুই জানেন না, দাদা কাউকে কিছু বলেনও নাই। সেই মুহূর্তে দাদা যখন দাদিকে ডাক দিয়েছেন, তো দাদা যেভাবে পরীকে দেখছিলেন দাদিও ঠিক একই রকম ভাবে ওই পরীটাকে দেখেন। এরপর পরীটা প্রচন্ড ভাবে রেগে যায়। মানে পরীটা চাচ্ছিল না যে দাদি দেখুক বা অন্য কেউ তার বিষয়টা জানুক। আর বিশেষ করে পরীটা দাদিকে কোনোভাবেই দেখতে পারত না। এইভাবে ওই রাতটা কেটে যায় দাদা দাদির কোনোভাবে। পরের দিন ঘটে ভয়ঙ্কর ঘটনা। দাদা দাদি রাত্রে একসাথে ঘুমিয়ে আছেন। ওই পরীটি দাদিকে ঘরের ভেতর থেকে ঘুমের ঘরে বাইরে নিয়ে গিয়ে রাগান্বিতভাবে প্রচুর পরিমাণে মারধর করতে থাকে দাদিকে, আর বলতে থাকে, যদি বাঁচতে চাস তোর স্বামীকে তুই ছেড়ে দে, এখান থেকে চলে যা, না হলে তোকে তোদের পুকুরের ভিতর চুবিয়ে মেরে ফেলবো। আমি তোর স্বামীকে বিয়ে করব, তুই আমার পথের প্রধান কাঁটা, আমার পথের কাঁটা হয়ে থাকিস না। দাদি তখন বলতে থাকে, আমি আমার স্বামীকে ছেড়ে আমার জীবন থাকতে কখনো চলে যাব না, তুই যা পারিস কর, আমার সাথে আল্লাহ আছেন। দাদা কিন্তু তখনও গভীর ঘুমে আচ্ছন্ন, উনি কিছু টের পাচ্ছিলেন না। এভাবে পরীটি নির্যাতন করার পর দাদিকে ছেড়ে দিয়ে চলে যায়। পরক্ষণে ফজর আজান দিয়ে দেয়। দাদা নামাজ পড়ার জন্য উঠে দেখে দাদির এই অবস্থা। দাদির এই অবস্থা দেখে দাদা তো অনেক রেগে যান এবং ওই পরীটার উপরে মূলত রাগান্বিত হয়েছেন যে ওই পরীটা যদি বেশি বাড়াবাড়ি করে তবে সেটাকে উনি দেখে নেবেন। কয়েকদিন পর আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে। ওই রেন্ডি গাছটার কাছে, সেখানে আবার দাদা গিয়েছেন, সেখানে বিশ্রাম নিচ্ছেন।
হঠাৎ করে দাদা দেখতে পান একটি সুন্দরী মেয়ের আকৃতি নিয়ে মানুষের মতো কিছু একটা দাদার সামনে এসেছে। দাদা বুঝতে পেরেছেন এটা ওই পরী। চেহারাটা অবশ্য কাপড় দিয়ে কিছুটা ঢেকে রেখেছে, একদম স্পষ্টভাবে বোঝা মুশকিল চেহারাটা, তবে পূর্বে থেকে যে দেখেছে সে মোটামুটি বুঝতে পারে। মানুষের ছদ্মবেশে আসা এই পরীটা স্বাভাবিক আকৃতি থেকে বেশ লম্বা ছিল, এসে দাদার পাশে এসে বসেছে। এসে বসে দাদাকে জিজ্ঞেস করছে, জব্বার তুমি কেমন আছো, এখানে বসে বসে কি করো? দাদা তো প্রথম দিকে ওইভাবে বুঝতে পারেন নাই কোনো একটা কারণে। দাদাকে বলছে যে আপনি কে, কোথা থেকে আসছেন, তারপর মুখটা কাপড় দিয়ে ঢাকা কেন, আপনি কি আমাকে চেনেন? মেয়েটা যে আসলে পরী ছিল কোনো এক মায়াজালের কারণে দাদা হয়তোবা শুরুতে ধরতে পারেন নাই। হয়তোবা ওই মেয়েটা দাদাকে কিছু দেওয়ার জন্য এসেছে, এরকমটা হয়েছে। দাদা এরকম চিন্তা করছেন যে মেয়েটা কিছু এখানে দেওয়ার জন্য আসছে। আসলে দাদা তো আগেই ওই পরীর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সব সময়। দাদা ওখানে তো বসে আছেন, ওই পরীটা ছোট ছোট কিছু বাক্য দিয়ে দাদার সাথে কথা বলার চেষ্টা করছেন। হঠাৎ করেই ওই পরীটা দাদাকে বলে, আমি তোমাকে একটা জিনিস উপহার দিব। তখন দাদা আবার বলতেছেন যে আপনি আমাকে চেনেন না, জানেন না, আমি আপনাকে চিনি না, জানি না। এই গ্রামের মধ্যে আপনি একজন বেগানা মহিলা, এখানে এসে আমার পাশে বসছেন, আমি আপনার কাছ থেকে উপহারটা কেন নেব, কি কারণে নেব, কি স্বার্থ, আপনি আমাকে কোন স্বার্থে উপহার দিবেন, আর আমি বা কোন স্বার্থে আপনার কাছ থেকে উপহার নিব? আপনি আমার কোনো আত্মীয় লাগেন? দাদা কিন্তু এরকম ভাবে বলছেন। দাদা এই কথা বলার পর ওই পরীটা রেগে বলতেছে, আমি যেটা দেব সেটা তোমাকে নিতেই হবে, রাখো, এটা তোমার উপকারে আসবে। এই কথা বলার পর দাদাকে একটি রূপার কৌটো উপহার দিয়েছে ওই পরীটা, আর বলতেছে ওই পরীটা যে এই কৌটার ভিতর তুমি যেই জিনিস রাখবা সেই জিনিসটাই দ্বিগুণ পাবা, তোমার কোনো অভাব হবে না। তারপর এই কথা বলে সেখান থেকে সাথে সাথে কিছু দূর পর্যন্ত চলে গিয়ে কোথায় যেন চোখের পলকে গায়েব হয়ে গেল ওই মেয়েটা। দাদা মনে মনে চিন্তা করছেন যে মাত্র আমি সরাসরি দেখলাম এই মেয়েটাকে, এখনই চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল। তখন দাদা বুঝতে পারেন যে আরে এতক্ষণ যার সাথে কথা বললাম এটা তো ওই পরীটাই, এতক্ষণ কেন বুঝতে পারলাম না। তো যাই হোক, পরীটা মাঝে মধ্যে সুযোগ পেলে এভাবে দেখা দিত দাদাকে, বিভিন্ন মেয়ে মানুষের রূপ ধারণ করে আসতো, সবসময় একই চেহারা নিয়ে আসতো না, এক এক সময় এক এক ধরনের রূপ ধারণ করে আসতো। বোঝা মুশকিল ছিল এটা আসলে কে। পরীটি রূপার কৌটা উপহার দেওয়ার পর দাদা এটা বিশ্বাসও করেন নাই বা ওভাবে কখনো কাজেও লাগানোর চেষ্টা করেন নাই, ওভাবেই কৌটাটি ঘরের এক কোনায় রেখে দিয়েছিলেন। মূলত ওই পরীটি চাচ্ছিল কোনোভাবে কোনো কিছু লোভ দেখিয়ে দাদাকে পটিয়ে ফেলা। কৌটার লোভ দেখিয়ে দাদাকে কিনতে পারে নাই, আর এমনিতেই আগেকার সময় মানুষের অভাব অনটন কিন্তু বেশি ছিল। দাদা তো ওই জিনিসটাকে গুরুত্ব না দিয়ে একপাশে রেখে দিয়ে উনি তার মতো করে চলছেন, উনি ওনার কাজ করছেন আগে যেটা করতেন। দাদা পেশায় তো একজন শিক্ষক, স্কুলের ছাত্রদেরকে পড়াতে যেতেন, প্রাইভেটও পড়াতেন, আর প্রাইভেট পড়ানোর জন্য বেশ কিছু জায়গায় তাকে যেতেও হতো। আর পরীটাও সেই সুযোগে দাদার সাথে দেখা করার চেষ্টা করত। দূর থেকেই ওই পরীটা বোঝানোর চেষ্টা করত যে সে দাদার আশেপাশেই আছে, তবে দাদার কোনো ক্ষতি করার চেষ্টা করতো না। তবে দাদা এই পরীটাকে কোনো গুরুত্বই দিত না। ওই পরীটা দাদাকে সবসময় কাছে পেতে চাইতো, দাদাকে সবসময় বোঝাতে চাইতো যে দাদাকে ওই পরীটা বিয়ে করবে, দাদার সাথে সংসার করবে। কিন্তু দাদা তো বিবাহিত, দাদার সংসার আছে, কোনোভাবেই তো জিন পরীর সাথে সংসার করা এটা কঠিন কাজ, মানুষের পক্ষে সেটা খুবই কঠিন। সেই পরীটা আবার দাদিকে দেখতে পারে না, দাদার কাছ থেকে কিভাবে তাকে সরানো যায় সবসময় পরিকল্পনা আঁটতো ওই পরীটা। দাদিও ছিলেন ভীষণ একরোখা এবং জেদি মহিলা। দাদি কিন্তু এগুলোতে ভয় পেতেন না, এভাবে কিন্তু
বেশ কিছুদিন চলতে থাকে, 1-2 বছর হয়ে যায়। এরই মধ্যে তখন দেশে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়। যতটুকু বোঝা যায় এটা 1988 সালের ভয়ঙ্কর বন্যার কথা বলা হচ্ছে। বিশেষ করে ঘটনার যেই সময়, যে প্রেক্ষাপট, তাতে ওই বন্যার সময়টার কথাই সামনে চলে আসে আর কি। তো তখন তো দেশে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ চলছে, চতুর্দিকে পানি ঢুকে গেছে, পানির লেভেল আস্তে আস্তে বেশি হচ্ছে। একটা সময় ওনাদের বাড়ির চালের উপর পর্যন্ত পানি উঠে যাচ্ছিল, এতটা পানি হয়েছে। তখনকার সময় তো এখনকার মতো এত ট্রলার নৌকা ছিল না, ছিল কম ছিল। বন্যার সময় কলা গাছ দিয়ে, কিছু আনুষঙ্গিক জিনিস দিয়ে কলা গাছের বড় একটি ভেলা তৈরি করা হতো, তার উপরে মানুষজন থাকতো। বিশেষ করে এই ধরনের বন্যার ক্ষেত্রে যখন পানিটা অনেক বেশি হয়ে যায়, তো ভেলাটা বেশ বড় করেই বানানো হয়েছিল। বিশেষ করে দাদার কথা বলছি, যেটা দাদা তৈরি করেছিলেন আর কি। তো দাদার ছেলে মেয়ে, তারপর দাদি, সবাইকে নিয়েই নিত্য প্রয়োজনীয় আরো কিছু জিনিস নিয়ে ওই ভেলাটার উপর আশ্রয় নিয়েছিলেন। তখনকার সময় মানুষের আয় রোজগার কম ছিল, খাওয়া দাওয়া তেমন করতে পারতো না। এই দিকে আবার বন্যার প্রভাবে, অভাব অনটনে মানুষজন খুবই কষ্টে দিন পার করছিল। দাদাও এমনই একজন মানুষ ছিলেন ওই সময়ের প্রেক্ষাপটে। বন্যার পানি যত বাড়তে থাকে, বিশুদ্ধ পানি, খাবার, এগুলোর সংকট তত তীব্র হতে থাকে। তাদেরকে পছন্দ করা যে পইটা ছিল, সেই পইটা প্রতিনিয়ত দাদাকে শুকনো মুড়ি, শুকনো চিরা, খই, এসব সুস্বাদু খাবার এনে দিত। কিন্তু দাদা এগুলো সহজে নিতে চাইতো না প্রথম দিকে। আবার না নিয়ে উপায় নাই, এতদিন তো সে এগুলোতে পাত্তা দেয় নাই। কিন্তু এখন তার স্ত্রী, তার সন্তান অভুক্ত, পানির উপর ভাসছে, কলার ভেলার উপরে। কি করবেন? তাদেরকে তো না খাইয়ে রাখা যায় না। আর কয়দিন? চারদিকে বন্যার পানি থই থই করছে, এর ভিতরে খাবার কোথায় পাবেন দাদা? দাদা যে ভেলাটা বানিয়েছিলেন, সবাই মিলে থাকার এক পর্যায়ে ওই ভেলাটাতে আস্তে আস্তে পচন ধরে যায়। কারণ বন্যাটা তো স্থায়ী হচ্ছিল বেশ কিছুদিন, পানি কমতে সময় লাগছিল। আর কলা গাছ কিন্তু পানির উপরে যদি এইভাবে রাখা হয়, সেটাতে কিন্তু পচন ধরে যায়। কিন্তু আশ্চর্যজনক একটা জিনিস দাদা খেয়াল করলেন, ভেলাটার চারপাশে পচন ধরে যায়, কিন্তু ওই ভেলাটা কখনো ডুবে যায় নাই, অথবা খুব বেশি পচন ধরে নাই। একেবারে নষ্ট হয়ে যায় না, নষ্ট হয়ে একদম আঁশগুলো আলাদা হয়ে যায়, ওরকমটা হয়নি। একদিন রাত অনেক গভীর, তখন দাদা খেয়াল করে দেখতে পান ভেলার চারদিকে কিসের জানি আওয়াজ হচ্ছে, পানির আওয়াজ হচ্ছে আর কি। ভেলার আশেপাশে পানি থই থই করছে, আবার পানি কিছু কিছু জায়গায় নড়াচড়া করছে, সেখান থেকে অন্য ধরনের একটা শব্দ হচ্ছে। বেশ কিছু জায়গায় তো পানি স্থির থাকতো, কিন্তু একটা জায়গায় পানি নড়াচড়া করছে বলে মনে হচ্ছে। দাদার ধারণা তখন হয়, বা দাদা বুঝতে পারেন যে ওখানে ওই পরিটা আছে, পরিটা কোনোভাবে কোনো একটা কাজ ওখানে করছে, যার কারণে এই ভেলাটা নষ্ট হচ্ছে না বা ডুবছে না। এভাবে আরো বেশ কিছুদিন চলে যায়, পানি কমতে থাকে। একটা সময় পানি কমেও যায়। বন্যার এই পুরো সময়টাতে দাদাকে ওই পরিটা বিভিন্ন ধরনের খাবার দিয়ে গিয়েছিল, যা কিন্তু ওই পরিবারের সবাই খেয়েছিল। ওই পরিটা রাতের বেলা দিয়ে যেত এই খাবারগুলো, দিনের বেলা তো সবাই সজাগ থাকতো, সবাই দেখে ফেলবে, উপায় তো আর নাই। আর ভাত তরকারি বন্যার সময় তো রান্না করার সুযোগও থাকে না, আসলে কিভাবে রান্না করবে। ওই খাবার দেওয়ার সময় দাদার সাথে দেখা করে আবার চলে যেত পইটা। ওনাদের বাড়ির পাশে একটা বড় আম গাছ ছিল, তখন সেই আম গাছটা বেশ বড় ছিল। মূলত পইটা দাদার কাছে থাকার জন্য এবং দেখা করার জন্য ওই আম গাছেই থাকতো। দাদার ভেলাটা এই আম গাছের নিচেই ছিল। ভেলাটা যেহেতু এমন ছিল, বেশ বড় ছিল, দাদা দাদি তার ছেলেমেয়েরাও ছিল, সুতরাং বোঝাই যাচ্ছে ভেলাটা কত বড় হতে পারে।
পরীটার একটু অসুবিধাই হতো দাদার সাথে দেখা করতে বা কথা বলতে। আশ্চর্যজনক একটি ঘটনা ঘটে। একদিন সারাদিন দাদার কাছে তো আসলে আসতে পারে না, তাদের সাথে দেখা করতে পারে নাই। রাত 1টা আনুমানিক তখন বাজে। দাদা পানির উপর স্পষ্টভাবে কিছু ছায়ার মতো দেখতে পেলেন। এই ছায়াগুলো একত্র হয়ে একটা সুন্দর চেহারার অবয়ব হয়ে গেল। এই অবয়বটা আবার দাদার সাথে কথা বলা শুরু করলো। অর্থাৎ ওই পরীটা আসলে সবসময় একই শেপ নিয়ে আসতো না, ডিফারেন্ট ডিফারেন্ট শেপে আসতো, ডিফারেন্ট ডিফারেন্ট চেহারায় আসতো। তো পরীটা দাদাকে বলছে যে আজকে তো সারাদিন তোমার সাথে দেখা করতে পারি নাই, কারণ আমার 7 বোন আমার সাথে দেখা করতে আসছিল, তাদের সাথে আমি একান্তে কিছু সময় কাটাই। তো আরো বেশ কিছু কথাবার্তা বলে, এই বলে দাদাকে বিভিন্ন ধরনের ফল মিষ্টি দিয়ে যায়। আরেকটা জিনিস না বললেই নয়, যতদিন বন্যার এই পানি ছিল ততদিন দাদারা তো এই ভেলার উপরেই ছিল। দাদা দাদি ওরা দেখতে পারতেন যে আকাশে অদ্ভুত ধরনের আলোর বিকিরণ হচ্ছে কোন একটা জায়গায়, আমাদের কাছাকাছি কোন একটা জায়গায়। দূর থেকে দেখা যেত যে এক জায়গা থেকে আর এক জায়গায় আলো ছুটে যাচ্ছে, আলো প্রতিফলিত হচ্ছে। আবার বেশ দূরে তাল গাছ ছিল, তাল গাছটা সবসময় প্রায় রাতেই মনে হতো যে এটার মাথার উপরে আলো জ্বলে থাকতো। দাদা দাদি জানতেন এটা কিসের আলো। এই বন্যায় পরীর দেওয়া কৌটাটা বন্যার পানিতে হারিয়ে গিয়েছিল। এত কিছুর পরেও দাদা কিন্তু পরীটাকে সেভাবে পাত্তা দিতই না। তার বিশেষ কারণ হচ্ছে দাদা দাদিকে প্রচন্ড রকমের ভালোবাসতেন। মূলত দাদিকে উনি পছন্দ করে বিয়ে করেছিলেন, আর এই কারণেই মূলত ওই পরীটা দাদিকে পছন্দ করতো না। একদিন দাদাকে স্বপ্নে এসে ওই পরী জিজ্ঞেস করছে যে তুমি আমাকে বিয়ে করবা কিনা বলো, আমার ভালোবাসা গ্রহণ করবা কিনা বলো। দাদা কিন্তু বুঝে গিয়েছিলেন এদেরকে রেগে কিছু বলা যাবে না, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এরা সবসময় একরোখা এবং জেদি প্রকৃতির হয়ে থাকে। দাদা পরীটিকে সুন্দর করে বুঝিয়ে বলতে থাকে যে দেখো আমার তো সংসার আছে, ছেলে মেয়ে আছে, তাছাড়া তোমাদের সাথে তো আমাদের বিয়ে সম্ভব হয় না। তুমি তো তোমার জায়গায় থাকো, তোমার জায়গায় আমি যেতে পারি না। আবার আমাদের যে পরিবেশ সেখানেও তোমরা স্বাভাবিকভাবে অন্যান্য মানুষের মতো মিশতে পারো না। তোমাদের একটা দীর্ঘ হায়াত থাকে, আর আমাদের সংসার জীবনই থাকে অল্প কিছু বছরের। তো এই অল্প সময়ের জন্য একত্র হয়ে কি লাভ? তোমাদের জগৎ আলাদা, আমাদের জগৎ আলাদা। তুমি হয়তো আমাকে দেখে পছন্দ করেছো, পছন্দ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমি কি তোমাকে বিয়ে করতে পারবো? তুমি বলো, এটা কি কখনো সম্ভব? বয়সের সাথে আমি তো খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাব, তোমার তো সেটা হবে না। তুমি তো অনেক বছর, শত শত বছর অনেকটা একই রকমই থাকবে। তখন কি হবে সেটা কি ভেবে দেখেছো? এটা ভাবনা করো, বোঝার চেষ্টা করো, এটা কি কখনো হতে পারে? পরীটা সব কথা শোনে, কিছু না বলে জেদ করেই চলে যায়। যাওয়ার সময় বলে যায়, আমি তোমাকে সহজে ছাড়বো না আব্দুল জব্বার, মনে রেখো। ওই দিন রাতে ঘটে এক ভীতিকর ঘটনা, যা কেউ কল্পনাও করতে পারে নাই। ওই রেন্ডি গাছ আর যে বাগানটা যেখানে অবস্থান করছিল তার পাশাপাশি তো ওনাদের ঘর। হঠাৎ করে শুনশান পরিবেশের নীরবতা ভেঙে ওই দিন গভীর রাত্রে, চারপাশে কোনো বাতাস নাই, কোনো বৃষ্টি নাই, আবহাওয়া ভালো ছিল, ওই রেন্ডি গাছটা থেকে প্রচন্ড ভয়ঙ্কর রকমের আওয়াজ আসতে থাকে। তখনই দাদার ঘুম ভেঙে যায়। আওয়াজগুলো ছিল খুব চিকন চিকন চি চি শব্দ করে, ছোট ছোট আওয়াজ। আগে তো এত উঁচু উঁচু বিল্ডিং ছিল না, ছিল শুধু কুড়ে ঘরের মতো অনেক ঘর। তো এই শব্দ শুনে জানালা দিয়ে তাকিয়ে অনেকেই দেখতে থাকে। ওই রেন্ডি গাছটার দিক থেকে প্রচন্ড ঝড় বাতাস হচ্ছে, অথচ অন্য কোনো জায়গায় ঝড় বাতাস নাই। ওই গাছটা পুরোপুরি আলোকিত হয়ে গেছে, আর ভয়ঙ্কর ভাবে আওয়াজ হচ্ছে ওই গাছটা থেকে। তো দাদারা দেখতে পান যে অসংখ্য লাল চোখ সেখানে রয়েছে, জোড়া জোড়া চোখ। এই চোখগুলো জোনাকি পোকার মতো জ্বলছে নিপছে, জ্বলছে নিপছে। যখন এই চোখগুলো মনে হয় পলক ফেলে তখন নিভে যায়, আবার যখন পলক উঠায় তখন আবার জ্বলছে, এটা বোঝা যায়। দাদা এগুলো দেখে বেশ ভয় পেয়ে যান। দাদার বুঝতে বাকি নাই, ওই যে পরী, এই পরীটা এখন দলবল নিয়ে এসে এখানে ভাঙচুর করতেছে, সবাইকে ভয় দেখাচ্ছে।
আশেপাশে যত বাড়িঘর ছিল প্রত্যেকটা বাড়ির উপরে বড় বড় মাটির ঢিল ফেলতে থাকে ওই পরীগুলো। ওই পরীর দলগুলো সব বড় বড় ঢিল আশেপাশের মাটির যেই মাটির ঢিল দিয়ে ওই আশেপাশের বাড়িগুলোর উপরে ফেলছে। অনেক ধরনের শব্দ করছে, ভয়ভীতি দেখাচ্ছে। লোকজন কিন্তু বুঝতে পেরেছে যে ঘটনাটা কি। কখনো কখনো ওই রেন্ডি গাছ থেকে লম্বা কালো অবয়ব ওই গাছ থেকে লাফ দিয়ে কোনো বাড়ির পাশে থাকা গাছের উপর যায় পড়ছে। যখনই পড়ে, অনেক সময় হয় কি, ওই যে বাদুর যখন কোনো ডালে ঝুলে পড়ে এক ধরনের ঝনাত করে শব্দ হয় না, ওই রকম শব্দ হচ্ছে। বিশাল আকৃতির কোনো কিছু যদি ঝুলে পড়ে তখন এই শব্দটা কতটা বেশি হতে পারে, ওই রকম শব্দ হচ্ছে। লাফালাফি করছে, এটা কিন্তু মানুষ দেখতেও পাচ্ছে। এই যে এরকম যে চলছে, মূলত ওই দাদার উপর রাগ করেই এই কাজগুলো ওই পরীটা করাচ্ছে। দাদা না বলেছে, রাজি হচ্ছে না পরীর কথায়। এই জন্যই ওই দিন রাতে গ্রামের কেউ ঘর থেকে আর ভয়ে বের হতে পারে নাই। সারাটা রাত এই তাণ্ডব চালিয়েছে ওই পরীটা। এই জিন পরীদের তাণ্ডবে রাতভর ভয়ঙ্কর ধরনের আওয়াজ পুরো গ্রাম ধরে হয়েছে। ঢিল ছুড়াছুড়ি তো হয়েছেই। ওই দিন রাতে দাদাও ঘুমান নাই, আর অন্য কেউ আসলে সেভাবে ঘুমাতেও পারেন নাই। এটাই বাস্তবতা। দাদা দাদি সারা রাত ঘরের ভিতরে বসেছিলেন, কখন কি হয়। ঢিলের আঘাতে চাল বুঝি এখনই ভেঙে পড়ে, এমন একটা অবস্থা। এই বিষয়টা দাদার কাছে ভালো লাগে না, খুবই খারাপ লাগে। দাদা এরপর কবিরাজ খোঁজাখুঁজি করতে থাকেন যে এটা তো ঠিক হইল না, এটা কেমন কথা, পুরো গ্রামের লোকদেরকে অতিষ্ঠ করে ছাড়বে, এটা তো হতে পারে না। দাদা একজন বয়স্ক কবিরাজের সন্ধান পান, তার কাছে যান। তখনকার সময় ঘরে ঘরে কিন্তু কবিরাজ ছিল না, খুব অল্প সংখ্যক কবিরাজ ছিল, বিশেষ করে ওনাদের ওই এলাকায়। তো কবিরাজ যেখানে থাকেন সেখান থেকে দাদা কবিরাজকে নিয়ে আসেন, বাড়িতে নিয়ে এসে সব ঘটনা শুরু থেকে বলেন। কবিরাজ তো উনি ওনার মতো করে রিচুয়াল করতে থাকেন, কবিরাজের অনুগত জিনদের সাথেও যোগাযোগ করতে থাকেন। এক পর্যায়ে ওই কবিরাজ দাদাকে অদ্ভুত তথ্য দিতে থাকেন। কবিরাজ বলেন যে তুমি একদিন বিকেলবেলা ওই রেন্ডি গাছটার নিচে বসেছিলে। ওই দিন পরীরা 7 বোন তাদের কাজ শেষ করে রেন্ডি গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। ওই 7 বোনের মধ্যে পেছনে যে পরীটা ছিল ও তোমাকে দেখে এবং পছন্দ করে ফেলে। সেই মুহূর্তে ও তোমার শরীরে প্রবেশ করার চেষ্টা করেছিল বিধায় ওই সময় তুমি তোমার কাঁধে ও পিঠে ভারী কিছু অনুভব করেছিলে, তোমার কাছে অস্বাভাবিক লেগেছিল। তখন দাদা তখন চিন্তা করে দেখলেন কবিরাজের কথার সাথে সবই তো মিলে যাচ্ছে। সেই কবিরাজ কি কি যেন গণনা করে, বিড়বিড় করে কিছু পাঠ করে, আবার কিছু কথা বলে যেগুলো মিলে যায়। এরপর কবিরাজ দীর্ঘ সময় ধরে কিছু গণনা করে কিছু দোয়া পাঠ করা শুরু করেছেন। একটা পর্যায়ে ওই বইটাকে হাজিরও করেছেন এবং বলতে থাকেন তুমি কেন এই লোকটার পিছু ছাড়ছো না। বইটা উত্তেজিত না হয়ে খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিতে থাকে ওই কবিরাজের। সে বলছে যে আমি কখনো কাউকে কোনোদিন পছন্দ করিনি, ওনাকে দেখে আমার খুব ভালো লেগেছে, ওনাকে দেখে আমি মুগ্ধ হয়েছি, ওনাকে বিয়ে করতে চাই। তো কবিরাজ তাকে বুঝাতে থাকে যে দেখো ওনার তো সংসার আছে, ওনার ছেলে মেয়ে আছে, তুমি কেন তাকে বিরক্ত করছো, উনি তো অবিবাহিত না। উনি যদি অবিবাহিত হতো তাহলে একটা কথা ছিল। তারপরও বইটা বুঝতে চায় না। সে বলে আমি যখন রেন্ডি গাছের উপর দিয়ে আকাশ দিয়ে উড়ে যাচ্ছিলাম আমাদের রাস্তায়, তখন তাকে দেখি, পছন্দ হয়ে যায়। ওই সময় আমি আমার বোনদের সাথে না গিয়ে এখানে থেমে যাই, আর ওই গাছটার উপর আমি বসি শুধুমাত্র ওনাকে দেখে। ওনার বাড়ির কাছে আশেপাশে বেশ কয়েকদিন আমি ছিলাম, ওনাকে বোঝানোর চেষ্টা করি, ওনাকে পছন্দ করি, বিয়ে করতে চাই। এভাবে বেশ কিছুদিন চলার পর আমি আমার বোনদের কাছে আবার ফেরত যাই। আমার বোনের আমাকে অপমান করে, বলে তুই মানুষের সংস্পর্শে গিয়েছিলি, তোর শরীর থেকে তো এখন মানুষের গন্ধ আসছে রে, তুই আমাদের সাথে থাকতে পারবি না, তুই এখন আমাদের থেকে আলাদাভাবে জীবনযাপন করবি। বইটা বলতে থাকে যে আমি এই পরিপ্রেক্ষিতে তাকে পছন্দ করেছি, যার কারণে আজ আমারও করুণ দশা। আমি তো আমার জগতে এখনো চাইলেও ফেরত যেতে পারছি না। আমার বোনের আমার সাথে দেখা করতে আসতে পারে, কিন্তু আমি তো আমার জগতে গিয়ে ওই জগতে থাকতে পারছি না। পরীর কথাগুলো শোনার পর কবিরাজ বলতেছে যে বুঝতে পারলাম তো তোমার কথা, এখন ইনসান আর জিন জাতির বিয়ে কিভাবে হবে তুমি বলো। মানুষ তো মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়,
জিন জাতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু এইটা কিভাবে হবে? তুমি মা একে ছেড়ে চলে যাও, ভবিষ্যতে আসার চেষ্টা করো না। এইগুলো কিন্তু কবিরাজ বলছে, কবিরাজ ঝাড়ফুঁকও করেছে। ওই পরীটা ওই সময়ের মতো স্বাভাবিকভাবেই চলে যায়, কিন্তু পরীর মনে যে কি আছে এইটা তো ওই কবিরাজও বুঝতে পারেন নাই, দাদাও বুঝতে পারে নাই। এই ঘটনার বেশ কিছুদিন ওই পরীটা দাদার সাথে তেমন কোনো যোগাযোগ করেন নাই। তো দাদা তো ওই যে কুড়ে ঘরের মতো ওই ঘরটাতে থাকতেন। ওয়াশরুম তো বাইরেই ছিল, ঘরের বাইরে। ওয়াশরুমে যেতে হলে তো ঘর থেকে বাইরে যেতেই হবে। একদিন দাদা রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছেন। অনেক সময় হয়ে যায়, দাদা আর ফেরত আসে না। দাদির ঘুম ভেঙে যায়। উনি চিন্তা করছেন গিয়েছে, হয়তো চলে আসবে। এদিকে তার আসার আগ পর্যন্ত দাদিরও ঘুম আসছে না। এদিকে অনেকক্ষণ হয়ে যায়, আসে না যখন, তখন দাদি বুঝতে পারেন যে সে তো অনেকক্ষণ আগে গিয়েছে, কারণ উনি ঘুম ভেঙে দেখেছেন যে পাশে নেই। এদিকে অনেক সময় হয়ে গেছে, আসে না। তখন দাদির মনে হয় যে তার সাথে কোনো সমস্যা হয়েছে। সাথে সাথেই দাদি হারিকেনের বাতিটা হাতে নিয়ে আলোটা একটু বাড়িয়ে দিয়ে দাদাকে খোঁজার জন্য ঘরের বাইরে বের হয়েছেন। দাদি আশেপাশে খুঁজতে থাকেন দাদাকে, কিন্তু দাদাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তখন ওনাদের ফ্যামিলিতেও দাদাকে নিয়ে কিন্তু অনেকেই দুশ্চিন্তা করতো, যেহেতু এই সমস্যাটা ছিল। আর ওই রাতের বেলা কাকে উনি ডাকবেন ওই সময়ে? একটা ঘর থেকে আরেকটা ঘর তো বেশ দূরে দূরে। তো দাদি ওনার মতো করে খোঁজাখুঁজি করার চেষ্টা করেন, দাদাকে ডাকাডাকি করছেন, কোনো রিপ্লাই পাওয়া যায় না, দাদাকেও খুঁজে পাওয়া যায় না। এদিকে বাড়ির অন্য সদস্য যারা ছিল, অর্থাৎ দাদার যে ছেলে মেয়ে, তাদেরকে তো ঘুম থেকে ডাকে নাই, এক পর্যায়ে তাদেরকেও ডাকা হয়। সবাই মিলে খুঁজতে থাকে, কিন্তু কেউ খুঁজে পাওয়া গেল না। এত খোঁজাখুঁজি করার পরও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দূরের বাড়িতে গিয়েও তাদেরকে ডাকাডাকি করা হয়, তারা আবার আরো ঘর বাড়ির লোকদেরকে ডেকে তোলে, তারাও আসে। এখন যেরকম একদম কাছাকাছি ঘর বাড়ি, তখন কিন্তু এত কাছাকাছি না, একটু ফাঁকা ফাঁকা ছিল। তো লোকজন তো খোঁজাখুঁজি করে, কিন্তু কেউই খুঁজে পাচ্ছিল না। শেষ রাতের দিকে গ্রামের একজন ব্যক্তি দেখতে পায় একটা অদ্ভুত জিনিস। বাড়ির বাগান, অর্থাৎ দাদাদের বাড়ির বাগানে থাকা একটি তাল গাছের যে তালের যে ডেগা বা ডগা বা ডাল, যেটাই আমরা বলি না কেন, একটা এই ডালের উপর দাদাকে শুইয়ে রেখেছে খুব অদ্ভুত ভাবে। দাদা সাদা পাঞ্জাবিটা ঝুলছে, তাল পাতা তো অনেকটা গোলাকৃতির হয়, নিচ দিকে চোখা চোখা হয়, তো ওখান থেকে দাদার সাদা পাঞ্জাবিটা একটু ঝুলে আছে। এমন ভাবে শুয়ে রাখা হয়েছে, কোনো মানুষকে যদি, একটা পরিণত বয়স্ক মানুষ, উঁচু লম্বা সুঠামদেহী মানুষকে যদি তাল পাতার উপর শুয়ে রাখা হয়, আসলে কি কোনো মানুষ সেখানে থাকে? পড়ে যাবে তো। সেই লোড কি ওই তালের যেই ডাল, এটা কি নিতে পারবে? পারবে না। কিন্তু দাদা ওই রকম একটা জায়গায় ছিলেন। নিচ থেকে যখন পাঞ্জাবির অংশ দেখা যায়, তখন বুঝতে পারেন উপরে কিছু আছে। ওই লোকটা তো চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকেন। উনি বলতে থাকেন যে, কে কোথায় আসিস, জব্বারে তো পাওয়া গেছে, আয় তাড়াতাড়ি এদিকে আয়। লোকজন তো চলে আসে, তারাও দেখে এই অবস্থা। 4-5 জন সাহসী লোক তাল গাছে ওঠে দাদাকে নামানোর জন্য। নিচে আরো অনেক লোকজন আছে, তারা মোটা মোটা কাঁথা নিয়ে চারপাশে ঘিরে ধরে রেখেছে, যাতে করে উপর থেকে পড়লে এই জিনিসটার উপরে দাদা পড়ে, দাদা যেন আঘাত না পান। এক পর্যায়ে অনেক কষ্টে ধরাধরি করে দাদাকে নিচে তারা নামিয়ে আনতে সক্ষম হন। উপর থেকে আর পড়েন নাই, ওই কাঁথাটা মূলত রাখা হয়েছে যদি পড়ে যান এই জন্য। তো যাক, ঠিকঠাক মতো দাদাকে ওনারা নামিয়ে আনেন। তো এলাকার সবাই দেখতে পেল যে দাদা তখন জ্ঞান নাই, সম্পূর্ণ অচেতন অবস্থায় আছেন। সবাই তো দোয়া দরুদ পরে পানি ছিটিয়ে তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন। 4-5 ঘন্টা পর দাদার জ্ঞান ফেরত আসে। দাদাকে যখন জিজ্ঞেস করা হয় যে ঘটনাটা কি, আপনি এভাবে তাল গাছের পাতার উপরে কিভাবে অস্বাভাবিকভাবে শুয়েছিলেন, কিভাবে আমরা আপনাকে ওখানে পেলাম, এরকম ভাবে যখন দাদাকে জিজ্ঞেস করেছে, তখন দাদা বলেন যে উনি যখন ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন, তখন হঠাৎ করে মাঝপথে ওই পরীটা কোথার থেকে যেন চলে আসে, এসে কোনো কথা ছাড়াই খপ করে তাকে ধরে
তার ডানার এক ঝাপটায় ওই তালের যে গাছটা, ওই গাছের উপর নিয়ে যায় এবং তার সাথে থাকার জন্য অনেক চাপ প্রয়োগ করতে থাকে। উনি রাজি হন নাই। এক পর্যায়ে দাদাকে নাকি অনেক মারধর করতে শুরু করে। মূলত এই মারধরের কারণেই উনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অবশ্য ওনার কিছু মনে নাই। তো এইভাবে দাদা আস্তে আস্তে অসুস্থ হয়ে যান। এতদিন তো উনি সুস্থই ছিলেন। পরীর হাতে আঘাতপ্রাপ্ত হওয়ার পর উনি আস্তে আস্তে অসুস্থ হতে হতে অনেকটাই অসুস্থ হয়ে পড়েন। মাঝখানে একটু সুস্থ হয়েছিলেন, যেই না সুস্থ হয়েছেন পরীটা আবার জ্বালাতন করতে থাকে দাদাকে। বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে দাদাকে ভয় ভীতি দেখিয়ে দাদাকে চাপ প্রয়োগ করতে থাকে। দাদা কিন্তু সবসময় না করতেই থাকে, পরীটার কথায় রাজি হয় না কোনোভাবেই। উল্টো পরীকে বোঝাতে থাকে বারবার, বলে যে এটা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়, এটা হবে না। এতদিনে তুমি আমার অনেক ক্ষতি করে ফেলেছো, আমি আর নিতে পারছি না। এক পর্যায়ে দাদা পরীটাকে কোনো পাত্তা না দিয়েই উনি ওনার কাজে ওই অসুস্থ শরীর নিয়ে ব্যস্ত থাকতে শুরু করেন। এইভাবে আবার কেটে যায় আরো বেশ কিছু দিন। পরীটাও কিন্তু খুব কম আসা শুরু করে। দাদা ভেবেছিলেন যে উনি হয়তো আল্লাহর অশেষ রহমতে আস্তে আস্তে পরীটার হাত থেকে রক্ষা পেতে চলেছেন। তবে যে ধারণাটা, এই ধারণাটা আসলে সেভাবে ঠিক ছিল না। একদিন দাদা সন্ধ্যার সময় ঘর থেকে বের হন টিউশনি করানোর জন্য, কিন্তু এটাই দাদার জীবনে একটা কাল হয়ে দাঁড়ায়। অনেক রাত হয়ে যায়, দাদার ফিরে আসে না বাড়িতে। বাড়ির সবাই তো আবার দুশ্চিন্তায় পড়ে যায় দাদাকে নিয়ে। শুরু হয়ে যায় দাদাকে অনেক খোঁজাখুঁজি, দাদাকে পাওয়া যাচ্ছে না। সেই তাল গাছের ওখানে যাওয়া হয় যেখানে দাদাকে খুঁজে পাওয়া গেছিল একবার, সেখানেও সবাই গিয়ে কিছুই খুঁজে পায় না। দাদাকে অনেক খোঁজাখুঁজি করে সবাই যখন ক্লান্ত হয়ে যায়, পরের দিন সকালবেলা এলাকার লোকজন দেখতে পেলেন ভয়ঙ্কর একটা অবস্থা। পাশের একটি জঙ্গলে অনেকগুলো কলা গাছ আছে আর কি, কলা গাছের মাঝে কোনো ধরনের জামা কাপড় ছাড়া একটা লোক পড়ে আছে। তো যেই লোকজন দেখেছিল, দেখা মাত্রই বুঝতে পারে যে এইটা তো এই আব্দুল জব্বার অর্থাৎ দাদা। সাথে সাথে বাড়িতে খবর দেওয়া হয়, সবাই তো ধরাধরি করে দাদাকে বাড়িতে নিয়ে আসে। দাদার পুরো শরীরে নির্মম নির্যাতনের চিহ্ন স্পষ্টভাবে ছিল। মনে হচ্ছে কোনো লাঠি বা ভারী কোনো কিছু দিয়ে দাদার শরীরে অনেক অনেক আঘাত করা হয়েছে। সবাই ধারণা করেছিলেন যে এটা ওই পরিটারই কাজ, আর ওনাদের ধারণাটাই সত্যি ছিল। দাদার 2 দিন কোনো জ্ঞান ছিল না, অজ্ঞান অবস্থায় ছিল দাদা টানা 2 দিন। জ্ঞান ফিরে আসার পরও দাদা বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিলেন। দাদা আসলে আগের মতো সুস্থ, তরতাজা, সবল যেরকম অবস্থায় কাটাচ্ছিলেন, এটা কিন্তু আর হয় না। দাদার মাথায় মূলত অনেক আঘাত পেয়েছিলেন, যার কারণে দাদা তেমন কিছু আর মনে করতে পারেন না আগের কথা। দাদা আর কখনোই স্বাভাবিক হতে পারেন নাই। দাদাকে অনেক চিকিৎসা করানো হয়েছিল, কোনো সুফল পাওয়া যায়নি। আর ওই সময় তো বিশেষ করে সেই 80-র দশকের শেষের দিকের কথা আর কি, তখন তো এরকম চিকিৎসা ব্যবস্থাও উন্নত ছিল না। প্রাইভেট ক্লিনিক বা হসপিটালগুলো খুবই কম ছিল। আর হুজুর কবিরাজ ফকির দেখিয়েও কোনো লাভ হচ্ছিল না সেভাবে। দাদাকে আর কখনোই আগের মতো সুস্থ করা যায়নি। 1992 সালে দাদা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। দাদার ইন্তেকালের পর দাদিকে ওই পরীটা স্বপ্ন দেখিয়েছিল। ওই পরীটাই দাদিকে বলেছিল যে দাদাকে নির্যাতন করে সেই মেরে ফেলেছে, কারণ ওই পরীটা অনেক সময় দিয়েছে, তারও ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু দাদা কোনোভাবেই রাজি হয়নি, যার কারণে ওই পরীটা এই ক্ষোভ ছেড়েছে দাদার উপরে। ওই পরীটা আরো বলে যে যেহেতু দাদা এই কথা শোনে নাই, এই জন্য তাকে মরতে হয়েছে। এই জন্য সে দাদাকেই দায়ী করে, সে যদি শুনতো তাহলে মরতো না। তবে দাদা কিন্তু উনি নিজে
মরে প্রমাণ করে গেছেন উনি দাদিকে কতটা ভালোবাসতেন। দাদির প্রতি লয়াল থাকার জন্যই উনি ওই পরীটার প্রস্তাবে রাজি হন নাই। উনি জানতেন পরিণতি কি হতে পারে, তবুও রাজি হন নাই। দাদির কথা চিন্তা করে, ওনার সন্তানদের কথা চিন্তা করে উনি নিজেকে আত্মত্যাগ করেছিলেন। এরপর দাদিকে আর ওই পরীটা এসে বিরক্ত করেনি। তবে এই ঘটনার পর এলাকার লোকজন দূর দূরান্ত থেকে ভালো কিছু কবিরাজ এনে বিশেষ রুকিয়ার মাধ্যমে ওই রেন্ডি গাছটাকে ওনাদের যে বাগান আছে ওই বাগান থেকে কেটে ফেলেছিলেন। একদম শিকড় খুঁড়ে, শিকড় সহ ওই গাছটাকে উচ্ছেদ করা হয়। এটাই ছিল ঘটনা, হৃদয় বিদারক একটি ঘটনা। আসলে কি বলবো যে এইভাবে প্রতিনিয়ত বিরক্ত করার পরও দাদা রাজি হন নাই। আমাদের মধ্যে অনেকেই চিন্তা করেন, ইস, কোন একটা পরীর সাথে যদি দেখা হতো, পরীর সাথে যদি কথা হতো, না জানি কত আনন্দ হতো। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন, সবকিছু যদি আনন্দের মধ্যেই থাকতো তাহলে দাদা কিন্তু এতে রাজি হতেন। উনি জানতেন এর পরিণতি কি, সেই পরিণতি তিনি ভোগও করেছিলেন। তবে সেটা সেই প্রস্তাব গ্রহণ করে না, প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে। উনি পরিপূর্ণভাবে একজন বিশ্বস্ত মানুষ ছিলেন। উনি মৃত্যুবরণ করে ওনার বিশ্বস্ততার প্রমাণ দিয়ে গিয়েছেন। তবে শেষ দিকে এসে ওনার স্মরণ শক্তি ছিল না, মাথায় আঘাত পাওয়ার কারণে কিছুই মনে রাখতে পারতেন না, দ্রুত সবকিছু ভুলে যেতেন। এভাবেই উনি ওনার পরিবারকে আগলে রেখেছিলেন। গ্রীষ্ম, বর্ষা, ঝড়, ঝঞ্ঝা, বন্যা এর ভিতরেও। পরীটার জায়গা থেকে তার আক্রোশের জায়গাটা আসলে এটা যৌক্তিক। তবে মানুষ এবং ভিন্ন জগতের প্রাণীদের মধ্যে বন্ধন হতে পারে, সম্পর্ক হতে পারে, তবে সেটা বিবাহের সম্পর্ক হওয়াটা উচিত নয় উভয়ের জন্যই, মানুষের জন্য, জিনের জন্য। এটা সবার জন্যই ভালো। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। ধন্যবাদ জানাচ্ছি।